কোন ফাইলের মধ্যে কোন পার্টিকুলার জিনিসটা আছে, কোনটা নাই, ঠিক আছে। তারপর হচ্ছে স্পেসিফিক কোনো প্রপার্টি যদি একটা জিনোমের থেকে থাকে। আর প্যান জিনোমের ব্যাপারটা হচ্ছে এই যে 4,000 বা 5,000 কোডিং সিকোয়েন্স থাকে, ঠিক আছে, এরকম 10টা 20টা বা 30টা জিনোমের মধ্যে যখন আপনি পুরো জিনোমটাকে কনসিডার করবেন অ্যানালাইসিস করার জন্য। যেমন আমরা অর্থোবিন থ্রিতে কি করতেছি, অনলি প্রোটিওম দিচ্ছি, ঠিক আছে। তো প্যান জিনোমে যেটা করে, এটাকে বলা হচ্ছে জিনোম, টোটাল জিনোম অ্যানালাইসিস, ঠিক আছে। এটাও এক ধরনের কম্পারেটিভ জিনোম। আমরা অর্থোবেন থ্রিতে যেটা দেখি কম্পারেটিভ জিনোম, সেটা হচ্ছে অনলি প্রোটিনে। আর রোয়ারি যেটা করে সেটা হচ্ছে নিউক্লিওটাইড, প্রোটিন, মানে কনভার্ট করে, ঠিক আছে। এবং এখান থেকে আরো ভাস্ট ডেটা পাওয়া যায়। সো এটার পার্থক্যটা আসলে আমরা যখন অ্যানালাইসিস করব তখন গ্র্যাজুয়ালি বুঝতে পারবো, ঠিক আছে। তো এইখানে দুইটা জিনিস একটু লক্ষণীয়। একটা হচ্ছে রোয়ারিতে যখন আমাদের দুই ধরনের ডেটা লাগে। আমরা যখন অর্থোভেন থ্রিতে কম্পারেটিভ জিনোমিক অ্যানালাইসিস করব তখন লাগে হচ্ছে প্রোটিওমের ডেটা, ঠিক আছে। আর রোয়ারিতে যখন আমরা প্যান জিনোম অ্যানালাইসিস করব তখন আমাদের লাগবে হচ্ছে জিএফএফ থ্রি ফরম্যাট ডেটা, ঠিক আছে। এই জিনিসটা সবাই একটু খেয়াল করবেন। আমি আপনাদেরকে বলতেছি, স্ক্রিনে খেয়াল করেন, আমি যদি অর্থোভেন থ্রি যেটা, ভেন থ্রি, ঠিক আছে, এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কম্পারেটিভ জিনোমিক্স, ঠিক আছে। এইখানকার জন্য লাগবে হচ্ছে আমার ফাস্তা অ্যামিনো অ্যাসিড ফাইল, অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, বা যেটাকে আমরা বলতেছি প্রোটিওম ফাইল। আর আমরা রোয়ারি একটা টুলস ইউজ করব, রোয়ারি, ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা প্যান জিনোম অ্যানালাইসিস করব। আর এটার জন্য লাগবে হচ্ছে এফ এফ থ্রি ফাইল, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আবারও বলতেছি, অর্থোভেন কম্পারেটিভ জিনোমিক্স, অ্যামিনো অ্যাসিড ফাস্টা ফাইলটা লাগবে বা প্রোটিওম ফাইল। রোয়ারি প্যান জিনোম অ্যানালাইসিস জিএফএফ থ্রি ফরম্যাট। এখন অ্যানোটেশন যদি আমি প্রক্কার মাধ্যমে করতে চাই তাহলে আমি এই দুইটা ফাইলে একই সাথে পেয়ে যাব, ঠিক আছে। এইটা আমরা দেখি যে আমরা কিভাবে অ্যানোটেশনে এই ফাইলটা পেতে পারি। দেখেন আমি শুরুতেই হচ্ছে এটা, আচ্ছা আমার এখানে আমার দেখেন এই যে নিচের দিকে আমি অলরেডি 5টা জিনোম ফাইল আপলোড দিয়ে রাখছি, ঠিক আছে। এখন আমরা প্রথমে সরাসরি প্রক্কাতে চলে যাই। প্রক্কাতে গেলাম, ঠিক আছে। একটু লোড হতে সময় নিচ্ছে আমার এখানে। এই যে প্রক্কা চলে আসছে। ওকে, এখন প্রক্কাতে আমাদের যে যে 5টা ফাইল আমরা যে আপলোড দিয়ে রাখছি, ঠিক আছে, এদেরকে আমরা সিলেক্ট করে দিব। দেখেন এই যে নিচের দিকে F1, ঠিক আছে। এই যে এখানে আহ, তিনটা অপশন আছে, একটা হচ্ছে সিঙ্গেল ডেটা সেট, মাল্টিপল ডেটা সেট। আমরা এখানে মাল্টিপল ডেটা সেট সিলেক্ট করে দিব। দিয়ে এখান থেকে এই যে F1, F2, T1, T2 এবং T3, এই তিনটা ফাইল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনি একদম নিচের দিকে চলে যাবেন। দেখেন আমরা যখন প্রক্কা দেখেছিলাম তখন দেখেছিলাম যে অনেকগুলা ফরম্যাটের ফাইল সিলেক্ট করে তৈরি করে, ঠিক না? কিন্তু সব আমাদের আসলে দরকার নাই। এখন খেয়াল করেন আমাদের, এখন বলেন তো কেউ একজন, আমি যখন বললাম যে প্যান জিনোম অ্যানালাইসিস করব তখন কোন ফরম্যাটের ফাইল দরকার? GFF3। এই জিএফএফ। যে দেখেন এইখানে আছে একদম প্রথম অপশনটা কি জিএফএফ। জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে জিএফএফটা রাখি, আমি বাকিগুলা ডিলিট করে দেই। আরেকটা লাগবে কি, আরেকটা কি ফাইল লাগবে? অ্যামিনো অ্যাসিডের ফাস্তা ফাইল না? বলেন তো এখানে এফ কোনটা এ অ্যামিনো অ্যাসিডের ফাস্তা ফাইল, কোনটা? FAA। এফ এ। এফ এ এ, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমি বাকিগুলা ডিলিট করে দিই, বাকিগুলা যেহেতু আমার দরকার নাই। তো আমি যেটা করব, দিয়ে জাস্ট এখানে রান দিয়ে দিব। রান দিয়ে দিলে সে হচ্ছে যে প্রত্যেকটা ফাইলের জন্য তিনটা করে ফাইল জেনারেট করবে। একটা হচ্ছে তার লগ ফাইল, লগ ফাইল তো হচ্ছে এটা তার ওয়ার্কিং ফাইল, ঠিক আছে, মানে ওয়ার্কিং ডিরেক্টরি আর কি। আর হচ্ছে এই যে 5 নাম্বার ফাইলের জন্য সে একটা এফএফএ আর জিএফএফ ফাইল জেনারেট করতেছে। তো আমি আপনাদেরকে জন্য আগেই করে রাখছি, ঠিক আছে। এই যে দেখেন, ডেটা ওয়ান ছিল হচ্ছে F1, ডেটা 2 হচ্ছে F2, T1, T2, T3, ঠিক আছে। এখন এই অ্যানালাইসিসটা যখন হয়ে যাবে তখন দেখবেন সাইডে হচ্ছে গ্রিন কালার চলে আসছে। তো আমরা যেটা করব, অর্থোভেন থ্রি তো আহ, এটা কি আমাদের গ্যালাক্সির মধ্যে আছে? এখান না থেকে তো। দেখে কি মনে হচ্ছে নাই, ঠিক না? সো আমাদের অ্যামিনো অ্যাসিডের ফাইলটা এখান থেকে আসলে ডাউনলোড করে নিতে হবে। ওকে, সো আমরা এই ফাইলগুলো ডাউনলোড করে নেই। এখানে কি আছে দেখেন,
এই যে 7 নম্বরে এফ এ সরি, ঠিক আছে, ডেটা 1। ওকে, তারপরে যে ডেটা 2 জন্য এফ এ ফাইল, তারপর ডেটা 3 এর জন্য এফ এ ফাইলগুলো আমি ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। তো আমি এখানে তিনটা আমি আগেই ডাউনলোড করে রাখছি, দেখেন। ডাউনলোড করে আমি এদের নামও ঠিক দিয়ে রাখছি, এই যে আমার এখানে অলরেডি দেয়া আছে। আহ, আপনার মনে হয় স্ক্রিন দেখতে পাচ্ছেন না, রাইট? না স্যার, দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে এখন দেখেন আমি এখানে অলরেডি এই যে F1 F2 T1 T2 T3 এর জন্য আমি অলরেডি হচ্ছে এই প্রোটিয়াম ফাইলটা ডাউনলোড করে রাখছি, ঠিক আছে। এই ফাইলটা দেখতে কেমন হয় আপনাদেরকে জাস্ট একবার দেখাই। এটা তো আপনারা আগেও দেখছেন, ঠিক আছে। উম, এই যে এরকম দেখতে হয়, ঠিক না? যে উপরে হচ্ছে যে গ্রেটার দেন সাইন দেওয়া থাকে, এই গ্রেটার দেন সাইন মানে হচ্ছে এটা একটা ফাস্তা ফাইল, ঠিক আছে। আপনি যদি কখনো ব্লাস্ট করতে যান বা ফাস্তা ফাইল আপলোড দেন এবং ফাইলের মধ্যে যদি শুরুতে গ্রেটার দেন সাইন না থাকে, তাহলে কিন্তু ইনস্ট্রুমেন্ট বারবার এরর দেখাবে, অর্থাৎ সে ডিটেক্ট করতে পারবে না এটা কোন ধরনের ফাইল। সো এই জন্য অবশ্যই গ্রেটার দেন সাইন থাকবে। তারপরে এখানে বলছে যে প্রথম যে প্রোটিনটা বায়োফিল্ম গ্রোথ অ্যাসোসিয়েটেড রিপ্রেসর, আর এটা হচ্ছে তার সিকোয়েন্সটা, ঠিক আছে। দেখবেন প্রত্যেকটা এম দিয়ে শুরু হয়েছে। এম দিয়ে কেন শুরু হয় বলেন তো, কনসেপ্ট? কারণ মেথিওনিন হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড। মেথিওনিন। মেথিওনিন। প্রোক্যারিওটিক ট্রান্সলেশনের সময় প্রথম অ্যামিনো অ্যাসিড থাকে হচ্ছে মেথিওনিন, ঠিক না? সো এখন তো বুঝতে পারছেন, এখন আমরা অর্থোভেন 3টা দেখি যে এর মাধ্যমে কিভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি। সো আমরা চলে যাব হচ্ছে অর্থোভেন 3। ওকে, সো অলরেডি আমাদের হাতে কি আছে, 5টা ব্যাকটেরিয়া, অর্থাৎ অ্যাসিনোটোব্যাক্টরের 5টা স্পিসিস, তাদের অ্যামিনো অ্যাসিড বা প্রোটিওম ফাইলটা আমাদের আছে, ঠিক আছে। আর আমরা জানি অর্থোভেন 3তে হচ্ছে ফাস্টা ফরম্যাটে এই প্রোটিওম ফাইল বা অ্যামিনো অ্যাসিডের ফাইল দিতে হবে তাকে। যদি আপনি নিউক্লিওটাইড অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিওটাইডের ফাইল দেন তাহলে কিন্তু সে নিবে না, ডিএনএর ফাইল দিলে নিবে না। ওকে, ওকে, এখন দেখি আমরা কিভাবে কাজ করতে পারি। এই যে আমরা এখান থেকে আমাদের ফ্রম ডেটাবেস, এটা আমরা সিলেক্ট না করে আমরা আপলোড ফাইল দিব, ঠিক আছে। আপলোড ফাইলে গিয়ে আমি আমার যে ডাউনলোড অপশন আছে সেইখান থেকে এই যে এখান থেকে F1 সিলেক্ট করে দিলাম। সো F1 সিলেক্ট করে আপনি চাইলে এখানে F1 নামও রাখতে পারেন, অথবা এটা স্ট্রেনের নাম যদি আপনার জানা থাকে, ঠিক আছে। ধরেন আমি লিখে দিলাম হচ্ছে F1, কিন্তু স্ট্রেনের নাম হচ্ছে ধরেন সাইম 1, কথার কথা, ঠিক আছে। এটা দিয়ে দিলাম, ওকে। তারপর আপনি যেটা করবেন, অ্যাড টু অ্যানালাইসিস লিস্ট, দেখবেন যে এই যে ডান পাশের অ্যাড স্পিসিস অপশনে চলে আসছে, ঠিক আছে। সো একইভাবে আপনাকে যেটা করতে হবে, এরকম 5টা ফাইলই সাইমালটেনিয়াসলি আপডেট দিতে হবে, মানে একটার পর একটা দিতে হবে। সো এটা ধরেন স্ট্রেনের নাম আমি দিলাম সাইম 2, ঠিক আছে। তারপরে অ্যাটলিস্ট 2টা ফাইল তো লাগবে অ্যানালাইসিস করতে, যেহেতু কম্পারেটিভ অ্যানালাইসিস। তারপর আমার হচ্ছে T1, ধরেন এটাকে নাম দিলাম হচ্ছে সাইম 3। ওকে, সো আমরা 3টা নিয়ে দেখি, বা আমরা চাইলে বাকিগুলাও করতে পারি, ঠিক আছে। এখানে যেমন আছে হচ্ছে T2, এটা T2ই রাখলাম। স্যার সবগুলাই দেখ। হ্যাঁ, আচ্ছা, সবগুলাই দিব, ঠিক আছে, দেই। তারপর হচ্ছে যে T3, ঠিক আছে। এই যে অ্যাড টু অ্যানালাইসিস লিস্ট। ওকে, অ্যাড টু অ্যানালাইসিস দিলে দেখেন এগুলো কিন্তু সবই অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স ফাইল ফাস্টা ফরম্যাটে। এখন নিচের দিকে দেখেন অর্থো এমসিএল অ্যালগোরিদম দেওয়া আছে, আমরা এটাই রাখবো, এটা খুব স্ট্রং একটা অ্যালগোরিদম। ওকে, তারপর যেখানে অ্যাজ ইট ইজ আছে আমি এখানে কোলিনিয়ারিটিও দিয়ে রাখলাম, ঠিক আছে। এক্সপ্যানশন কন্ট্রাকশন এটা আমাদের আওতার বাইরে, এটা আমাদের জন্য দরকার হয় না। আর হচ্ছে আপনাকে একটা টাস্ক নেম সিলেক্ট করে দিতে হবে, মানে আমি এখানে যে কোনো নাম দিতে পারি যেটা দিয়ে আপনি ফার্দার রিকভার করতে পারেন। আমি যখন এখানে নাম দিয়ে রাখছি টেস্ট 1, আর হচ্ছে আমার ইমেল আইডি দিয়ে রাখছি, দিয়ে আমি স্টার্ট অ্যানালাইসিস। আচ্ছা, এই যে দেখেন বলছে যে কোলিনিয়ার অ্যানালাইসিস নিড টু অ্যাড জিএফএফ ফাইল ফর অল স্পিসিস, ঠিক আছে। তো এইটা অ্যানালাইসিস যদি আপনি করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, একই সাথে দেখেন আপনাদের কি খেয়াল আছে এই যে এইখানে এফএ এর সাথে কিন্তু আমি জিএফএফ ফাইলও রান দিয়েছিলাম, মনে আছে? এই যে জিএফএফ ফাইল, জি ঠিক স্যার। আছে। তো আপনি যেটা করবেন এখান থেকে জিএফএফ ফাইলটাও ডাউনলোড করে এখানে জাস্ট আপলোড করে দিবেন। ওকে, আর কি এখানে কিচ্ছু করতে হবে না, এই অর্থোভেন 3 এর মধ্যে দিয়ে দিলেই হবে, ঠিক আছে। জাস্ট দিয়ে আমি এখানে কোলিনিয়ারিটি মানে দেখতে চাই না, কারণ কোলিনিয়ারিটি যে যেটা বললাম যে কমপ্লিট জিনোম হলে কোলিনিয়ারিটিটা ভালো বোঝা যায়, আদারওয়াইজ এখান থেকে মিনিংফুল কোনো ডেটা একটা ছবি ছাড়া আর কিছু পাওয়া যায় না, ঠিক আছে। যেমন ধরেন আপনি অনেক সময় ধরেন একটা ব্যাকটেরিয়া হয়তো এক কন্টিগের মধ্যে পুরোটা রিকভার করে ফেলছেন, এটাকে বলতেছি কমপ্লিট জিনোম। সো তাকে যদি আপনি কোলিনিয়ারিটিতে দেন দেখবেন যে খুব ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে। আর
আমি চাইলে ইউ দিতে পারি, জিএফএফ ফাইলও দিয়ে রাখতে পারি, সেটা অ্যানালাইসিস আপনারা এটা করে দেখবেন নিজেরা। ঠিক আছে, দেখলেন তো যে জিএফএফ ফাইলটা কিভাবে জেনারেট করে। সো জাস্ট যেটা করবেন, এখান থেকে জিএফএফ ফাইলটাও ডাউনলোড করবেন। ধরেন আমি একটা ডাউনলোড করলাম। এই ফাইলগুলো একটু বড় হয়, কারণ এটা অ্যানোটেটেড ফাইল, তো এটা একটু বড় হয়। ঠিক আছে, তারপরে জাস্ট আগের মতোই এই যে এখানে গিয়ে, সরি, এই অর্থোভেন 3-তে যাবেন, তারপরে ফাস্টার জায়গায় এখানে জাস্ট আপনি জিএফএফ ফাইল 3টা, এই দেখেন জিএফএফ এর অপশন কিন্তু আছে। ঠিক আছে, এখানে জিএফএফ 3 হয়তো এখানে এটা আসতেছে না। ঠিক আছে, বাট এখানে কোলিনিয়ারিটি অ্যানালাইসিস করতে গেলে জিএফএফ ফাইলের অপশনটা মনে হয় চলে আসবে। দেখি তো। আচ্ছা, তার মানে কোলিনিয়ারিটি অ্যানালাইসিসের জন্য ফাইলটা অন্যভাবে আপলোড দিতে হবে। হুম। আচ্ছা, এটা আমি পরে সর্ট আউট করব, ঠিক আছে, যে আমরা এটা কিভাবে করতে পারি। এটা আমি পরে একবার দেখে তারপর আপনাদেরকে দেখাবো। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, যে কোলিনিয়ারিটি যদি না দেখতে চাই তাহলে এটা বাদ দিয়ে জাস্ট স্টার্ট অ্যানালাইসিসে দিব, দিলেই দেখবেন যে ও ও প্রথমে চেক করবে যে ফাইলগুলা, অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে অ্যানালাইসিস অটোমেটিক শুরু করে দিবে। ঠিক আছে। সো ওই যে ফাইলও ভ্যালিডেট করে নিচ্ছে। সো ভ্যালিডেট হয়ে গেলে দেখবেন যে অ্যানালাইসিস শুরু হয়ে যাবে। গতকাল আমরা দেখছিলাম যে এখানে বিভিন্ন পার্সেন্টেজ আসে, কত পার্সেন্ট কাজ হয়েছে। ঠিক আছে। সো আমরা এখন যেটা করব, যে আমাদের এই জিনিসটাই আমরা আগে অ্যানালাইসিস করে রাখছি, যেহেতু এটা একটু সময় লাগবে। ঠিক আছে, অর্থোভেন 3-তে। সো আমরা এটা করে রাখছি, এটা আমরা একটু দেখি। গতকাল একজন বলছিলেন যে আপসেট প্লটটা আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি, ঠিক না? আপনি কি পরে দেখছিলেন যে কিভাবে আপসেট প্লট বোঝা যায়, যিনি বলছিলেন? না স্যার। আচ্ছা, আমি জাস্ট খুব সামারি করে বুঝাই। সামারি করতে বললে এই উপরের দিকে হচ্ছে ক্যারেক্টার কাউন্ট। ক্যারেক্টার কাউন্ট মানে হচ্ছে ক্লাস্টার। ক্লাস্টার বলতে ওই যে মানে যতগুলা অ্যামিনো অ্যাসিডের মানে সিকোয়েন্সের ভিতরে আছে। ঠিক আছে, যেমন ধরেন এই যে 3000 এক বা 5000 বা 7000 টোটাল অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স আছে। ঠিক আছে, সো এই বরাবর দেওয়া হয়েছে ক্লাস্টার কাউন্ট। ঠিক আছে, যেমন এইখানে বললে যেমন 3103টা, আমরা দেখি এই যে 3103, ঠিক না? এইটা কি, আমরা যদি F1 F2 T1 T2 T3-র মধ্যে দেখি তাহলে 3103 কি সবার মধ্যেই আছে না? গ্রা- মানে ভেন ডায়াগ্রামের মাঝখানে যেটা থাকে সেটা কি সবার মধ্যেই থাকে, ঠিক না? সো এই 3103টা দেখেন, এই বরাবর 5টা দাগ দিয়ে দেখানো হয়েছে। ঠিক আছে, তার মানে এই ক্লাস্টার গুলা এখানে সবার মধ্যে উপস্থিত। ঠিক আছে, আর লেফট সাইডে দেখানো হয়েছে F2 এর মধ্যে কয়টা ক্লাস্টার, T2 এর মধ্যে কয়টা ক্লাস্টার, T3 এর মধ্যে কয়টা ক্লাস্টার সে আইডেন্টিফাই করছে। ঠিক আছে, এগুলো হচ্ছে টোটাল নাম্বার অফ ক্লাস্টার। এখন খেয়াল করেন, 3103 সবার মধ্যে যেহেতু আছে, এজন্য এই সার্কেল দিয়ে সবগুলা কানেক্টেড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে দেখেন 583টা ক্লাস্টার শুধুমাত্র T2 T3 এবং T1 এর মধ্যে আছে, F2 এবং F1 এর মধ্যে নেই, এজন্য দেখেন এটা কানেক্টেড না। আবার খেয়াল করেন, আহ, আহ, 65টা ক্লাস্টার আছে যারা F1 বাদে সবার মধ্যে আছে। ঠিক আছে, আবার পরে আবার এভাবেও দেখতে পারি যেখানে 5টা ক্লাস্টার আছে যারা শুধুমাত্র F2 এবং T2-তে আছে, বাকিগুলাতে নাই। ঠিক আছে, এখন ধরেন এখানে হয়তো 5টা, আমরা তো গতকাল দেখলাম অর্থোভেনে হচ্ছে যেটা কি হয় যে 5টার বেশি সে নিতে পারে না। এখন আমার যদি অনেক সময় হয় যে 50টা জিনোম অ্যানালাইসিস করতে, তখন কিন্তু সেখানে ভেন ডায়াগ্রামের থেকে এই আপসেট প্লটটা আমাদেরকে মানে বেশি মিনিংফুল ইনফরমেশন দিবে। ঠিক আছে, সো আপসেট প্লটটা বেসিক্যালি ডেভেলপ করাই হয়েছে ভেন ডায়াগ্রামের কমপ্লেক্সিটিটা এড়ানোর জন্য। ঠিক আছে, সো এই ব্যাপারটা সবাই বুঝতে পারছেন, আপসেট প্লটের এক্সপ্লানেশন কিভাবে। সো ফার্দার আপনি যদি এই প্লটে এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে এখানে দেখাবে যে রিলেভেন্ট কি কি প্রোটিন সিকোয়েন্সের মধ্যে আছে, মানে কোন কোন ক্লাস্টার গুলো এর মধ্যে আছে। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে এই যে ক্লাস্টার 1 2 3 4 এইভাবে প্রায় দেখেন 207, প্রত্যেকটার মধ্যে 10টা করেও থাকে, তাহলে আরো ক্লাস্টার আছে। ঠিক আছে, এখানে যে 3100, আবার ধরেন এইখানকে 10টা ক্লাস্টার আমি দেখতে চাই, এই 10টা ক্লাস্টারের মধ্যে কারা কারা আছে। ঠিক আছে, তো আমরা চাইলে এই 10টা ক্লাস্টারকে খুব সহজেই ভিজুয়ালাইজ করতে পারি। ঠিক আছে, যে যেমন এর মধ্যে একটা আছে রেপ্লিকেট, ডিএনএ রেপ্লিকেশন ইনিশিয়েশন, ঠিক আছে, একটা ক্লাস্টার। এবং তারপর ট্রান্সলেশনের ট্রান্সপোজিশন একটা ক্লাস্টার। ঠিক আছে, আবার কিছু ক্লাস্টার এখনো হাইপোথেটিক্যাল, এদের ফাংশন জানা নাই, তাদেরকে একটা সেপারেট ক্লাস্টার করা হয়েছে।
ঠিক আছে। সো এটাই হচ্ছে কম্পারেটিভ জিনোমিক্স, যে দেখেন আপনার টার্গেট যদি হয় এই দুইটার মধ্যে দেখবেন, ওকে কম্প্যারিজন, আপনি যদি হয় পাঁচটার মধ্যে দেখবেন, কম্প্যারিজন। ওকে। আবার সরি, আবার যদি এরকম হয় যে আপনি দেখতে চান যে T1 T2-র মধ্যে কয়টা সিমিলার, ঠিক আছে, তাহলে আপনি ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পারেন, যেমন বাকি সবগুলা উইথড্র করে দিয়ে শুধু T1 আর T2 দেখলেন, ঠিক আছে। T1 আর T2-র মধ্যে সিমিলারিটি, আপনি যদি চান যে না T3 আর F1 এর মধ্যে দেখবেন, ওকে ফাইন, ঠিক আছে। আর যখন সবগুলা দেখবেন স্বাভাবিকভাবেই প্রোটিনের সংখ্যা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। এটা কি সবাই বুঝতে পারছেন? তাহলে আমি ফাইলোজেনেটিক অ্যানালাইসিসে চলে যাব। জি স্যার, বুঝতে ওকে, এবার ফাইলোজেনেটিক অ্যানালাইসিসে যাই। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, যদিও ফাইলোজেনেটিক অ্যানালাইসিস আমি একটা সেপারেট টুল দিয়ে আজকে দেখাবো। দেখেন T1 এখানে পাঁচটাই দেখানো হয়েছে, সাথে ডান পাশে তাদের ক্লাস্টার সাইজ, প্রোটিনের ক্লাস্টার কয়টা সেটা এখানে বলছে। উপরের দিকে দেখেন এখানে ট্রি এর মেথডও বলে দিছে, ঠিক আছে। ট্রি এর মেথডটা কি? ম্যাক্সিমাম লাইকলিহুড, আপনাদের হয়তো এটার সাথে সবারই পরিচিতি আছে। ম্যাক্সিমাম লাইকলিহুড, তারপর হচ্ছে নেইবার জয়নিং, ঠিক আছে, মেথড। তো এখানে ট্রি মেথড ম্যাক্সিমাম লাইকলিহুড, এখানে এটাকে বলা হয় উপরে যেটা 0.006, এটা হচ্ছে বলা হয় ডিস্টেন্স। বাট আমাদের মেইন যেটা লাগে, ঠিক আছে, যে ডেটাটা, সেটা হচ্ছে এই যে পাঁচটা জিনোম, উপরে দেখেন F1 F2, নিচের দিকে T3 2 1। সো আমি এটাকে যেভাবে ইন্টারপ্রেট করতে পারি, এই পাঁচটা জিনোম দেখেন এই যে পার্টিকুলার পয়েন্ট রাউন্ড, ঠিক আছে, এইখান থেকে কয় ভাগ হয়েছে? দুইটা ভাগ হয়েছে নাকি তিনটা? কেউ বলতে পারবেন? দুইটা ভাগ। দুইটা ভাগ বস। হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা যখন পেপারে লিখতে যাই তখন লিখি দ্য phylogenetic analysis divided this 5 genome into 2 separate cluster। এখানে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না এরা সেপারেট ক্লাস্টারের মধ্যে আছে। মানে ক্লেডের মধ্যে, ক্লাস্টার বলতে পারি বা ক্লেড, ক্লেডটা হচ্ছে বেশি স্পেসিফিক টার্ম আর কি, সাইন্টিফিক টার্ম আর কি। তো এটাকে আমরা বলতে পারি ক্লেড, ঠিক আছে, এইখানেও এটা ক্লেড। এখন আবার ক্লেড 1 থেকে দুইটা নোড জেনারেট হয়েছে, এটাকে বলা হচ্ছে নোড। আরো যদি বেশি নোড থাকতো তাহলে আগের নোডকে আমরা বলতাম সাবক্লেড, ঠিক আছে। সো আমরা বলতে পারি যে প্রথম ক্লেডের মধ্যে কারা কারা আছে, F1 F2। আসলে তাদের জিনোমিক কিছু সিমিলারিটি থাকার কারণে ম্যাক্সিমাম লাইকলিহুড তাদেরকে একই ক্লেডে ফেলছে। আবার অন্যদিকে দেখেন ক্লেড 2 যেটা, এটা কিন্তু কোনো নোডে ভাগ হয় নাই, ঠিক আছে। এরা এত কাছাকাছি যে দেখেন তাদের আর নোড তৈরি করা হয় নাই, একটা লম্বা দাগ দিয়েই তাদেরকে মিন করা হয়েছে, ঠিক আছে। সো এইভাবে যদি আরো বেশি ক্লেড তৈরি হয়, সো এটা হচ্ছে মেইন ক্লেড, এরপরে হবে সাবক্লেড, আর সাবক্লেডের আগে যে লাস্ট যে ক্লেডের মতো যেটা দেখাবে এটা হচ্ছে নোড, ঠিক আছে। সো আমরা চাইলে এইভাবে জিনিসটাকে এক্সপ্লেইন করতে পারি। ওকে। তো এখান থেকে আপনি যেটা করবেন যে ছবিটা ডাউনলোড করে আপনি আপনার কাজের জন্য ব্যবহার করতে পারেন। আর আপনি যদি সব ডেটা ডাউনলোড করতে চান তাহলে যে এখান থেকে আহ, আপনি যদি চান যে না আপনি ছবিগুলো আপনার মতো করে প্রেজেন্ট করবেন বা কোনো টুলস দিয়ে রেডি করবেন, তাহলে এই যে অর্থোলগাস প্রোটিন কোনগুলা, ঠিক আছে, ফাইলোজেনেটিক ট্রির নিউইক ফাইল যেটা, সেটা ডাউনলোড করে রাখতে পারেন ফার্স্ট, মানে ফার্দার কাজের জন্য, ঠিক আছে। সো কম্পারেটিভ জিনোমিক্স এর জন্য এটা ছিল একটা টুল। আরেকটা টুল যেটা এখন অ্যাক্টিভ নাই, এটাতে আমি দেখলাম যে ব্যাক WSTDB, ঠিক আছে, এটা দিলে অন্য লিঙ্কে চলে যায়। এটাও একটা ভালো টুল ছিল, বাট অর্থোভেন 3টা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা টুল, ঠিক আছে, এবং এটার ইউটিলিটি অনেক বেশি, ঠিক আছে। এবং অর্থোভেন 3 থেকে অনেক মানে যেটা হয় যে একদম পাবলিকেশন কোয়ালিটি ফিগারসে জেনারেট করে দেয়, যেটা এটার সবচেয়ে বড় ইউটিলিটি, ঠিক আছে। সো আপনি যখন একটা কাজ করতেছেন, তো আপনি ডেটাগুলা নিয়ে আবার একটা টুলস এর মাধ্যমে ফিগার জেনারেট করবেন, যেখানে সে নিজে আপনাকে কতগুলো সুন্দর ফিগার জেনারেট করে দিচ্ছে। সো আপনি কিন্তু সহজে এখান থেকে নিয়ে আপনার পেপারের কাজে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো এখন এই কম্পারেটিভ জিনোমিক্স নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমি নিতে পারি। কারো কোনো স্যার আমার কোশ্চেন একটা আছে? কোশ্চেন স্যার আমার একটা হ্যাঁ কোশ্চেন ছিল স্যার। ডেফিনেটলি, হ্যাঁ ডেফিনেটলি। স্যার আমরা এখানে যখন আমরা ক্লাস্টার আপসেট প্লটের ক্ষেত্রে আমরা ক্লাস্টার বলতেছি হচ্ছে ওপেন রিডিং ফ্রেম, মানে যেটা আমার অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স কোড করে। হ্যাঁ, না, এখানে ক্লাস্টার বলতে আমি বলি, যেমন অনেক সময় দেখবেন আহ, কি বলে যে হয়তো 5,000 প্রোটিন আছে, ঠিক আছে, কিন্তু ক্লাস্টার দেখাচ্ছে হচ্ছে 3,000 বা আরো কম। তার মানে অনেকগুলা প্রোটিন নিশ্চয়ই একটা পার্টিকুলার
ক্যারেক্টারিস্টিক্স এর ভিতর ঢুকে গেছে। ঠিক আছে, যেমন ধরেন আমি যদি বলি যে ডিএনএ রেপ্লিকেশন, তাহলে তার মধ্যেই তো টপয়েসোমারেজ, গাইরেজ, পলিমারেজ অনেক কিছুই পড়ে যায়। ঠিক আছে, আবার যখন হাইপোথেটিক্যাল প্রোটিন থাকে অনেক বেশি, তখন তো তাকে কোনো ক্লাস্টারে ফেলতে পারে না, তখন ওই যে সেপারেট, প্রত্যেকটাকে আলাদা আলাদা ক্লাস্টার হিসেবে এভাবে বলে। ওকে, ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। তারপরে আর কারো কোনো কোশ্চেন? স্যার আমরা অর্থোগ্রাম থ্রিতে মোট কয়টা ব্যাকটেরিয়া বা কয়টা হচ্ছে জিনোমের আমরা কম্পারেটিভ জিনোমিক্স করতে পারবো হাইস্ট? এইটা আমি আসলে এটা এক্স্যাক্টলি বলতে পারছি না। ঠিক আছে, এটা একটু ডকুমেন্টেশনে গিয়ে আপনাকে দেখতে হবে। ওই যে অর্থোভেন থ্রিতে গেলেই দেখবেন যে ডকুমেন্টেশন একটা অপশন আছে, ওইখানে গিয়ে আরো স্পেসিফিকলি দেখতে পারবেন। এই ডকুমেন্টেশনে গিয়ে কিন্তু আপনাদের এমনিতেও দেখতে হবে, কারণ কারণ অর্থোভেন থ্রি হচ্ছে একটা পোর্টাল। আমি আপনাদেরকে দেখাই, অর্থোভেন থ্রি হচ্ছে একটা পোর্টাল, আর এই পোর্টালের মধ্যে অনেকগুলা টুল সে ইন্টিগ্রেট করে রাখছে। ঠিক আছে, এই যে ডকুমেন্টেশনে যাই, আমি তো গতকালও দেখাইছিলাম ঠিক না, যে দেখেন এখানে যে ফাস্ট ট্রি নামের একটা টুল ইউজ করে ফাইলোজেনেটিক এর জন্য। তারপরে হচ্ছে আমি একটু দেখি, এই যে দেখেন, সে যখন অর্থোভেন থ্রিতে ফাস্ট ট্রি টু, এটা একটা টুল, এটা হচ্ছে মেইন টুল। ঠিক আছে, সো ফাস্ট ট্রি টু এর মধ্যে ইন্টিগ্রেট করা আছে। আবার আরেকটা টুল দেখেন, ক্যাফে ফাইভ was used to estimate the expansion or contraction of gene। ঠিক আছে, আবার কোলিনিয়ারিটি অ্যানালাইসিসের জন্য, ঠিক আছে, এই যে দেখেন কোলিনিয়ারিটি অ্যানালাইসিস যিনি বলতেছিলেন, ঠিক আছে, এটা কিভাবে করতে পারেন। কোলিনিয়ারিটি অ্যানালাইসিস যখন বলবেন, তখন দেখবেন জিএফএফ ফাইলের জন্য রুম ওপেন হয়ে গেছে। একটু দেখাই তাহলে, এই যে দেখেন, আপনি যখন কোলিনিয়ারিটি অ্যানালাইসিস বলতেছেন, কারণ আমি একটা জিনোম ফাইল আপলোড দেই, জিনোম না সরি প্রোটিওম ফাইল আপলোড দেই, এই যে অ্যাড টু অ্যানালাইসিস লিস্টে দেওয়ার পরে আপনি যখন এই যে কোলিনিয়ারিটি অ্যানালাইসিস দেখেন, এই যে সিলেক্ট জিএফএফ ফাইল, সো আপনি এর ভিতরে এই জিএফএফ ফাইলটা সিলেক্ট করে দিবেন। কে অর্ণব বা কেউ একজন বলতেছিলেন মনে হয় না? দেখেন এটা এখনই আপনি এখান থেকে দেখে নিতে পারেন চাইলে। আবার দেখাবো? স্যার কে আর যেন একবার একটু বলতেছিলেন। দেখান, আর একবার হ্যাঁ হ্যাঁ, একটু আরেকবার দেখান স্যার। দেখাচ্ছি, ওকে ওকে। আচ্ছা, এই যে আমি আবার বলি, আপনি তো বলতেছিলেন যে কোলিনিয়ারিটি অ্যানালাইসিসের জন্য জিএফএফ ফাইলটা আমি যে তখন মেইন উইন্ডোতে আপলোড দিতে চাচ্ছিলাম, ঠিক না, হচ্ছিল না। তো মেইন উইন্ডোতে হচ্ছে আপনি যে ফাস্তা ফাইল, অ্যামিনো অ্যাসিডের ফাস্তা ফাইলটা, ঠিক আছে, আমি এই যে ধরেন F1 আপলোড দিলাম, অ্যাড অ্যানালাইসিস লিস্ট, তারপর হচ্ছে ধরেন আমি F2, আমি দুইটা নিয়ে দেখাই, F2 আপলোড দিলাম, অ্যাড টু অ্যানালাইসিস লিস্ট। ঠিক আছে, সো আচ্ছা, আমি আমি যখন এই যে নিচের দিকে যাব, এই যে কোলিনিয়ারিটি অ্যানালাইসিস দেখেন, এটা কি অন করা, অন করলে দেখবেন নিচে এই যে F1 F2 এর জন্য জিএফএফ ফাইল ফরম্যাট অলরেডি এখানে সিলেক্ট করতে সে বলতেছে। আপনি যদি এটা না চান, দেখবেন যে অপশন আর আসবে না। ওকে, সো আমি এখানে কোলিনিয়ারিটি অন করে দিলে দেখেন এই যে নিচে জিএফএফ ফাইল চাচ্ছে। সো আপনার F1 এর জন্য যেটা জিএফএফ ফাইল, সেটা আপনি এখান থেকে আবার আপলোড করে দিবেন। ঠিক আছে, কে অর্ণব, কে অর্ণব ছিলেন না? জি অর্ণব বা স্যার। অন্তর যে জি স্যার, ছিলেন। জি। এখন কি বুঝতে পারছেন কিভাবে? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, তো এটার ওই যে গতকাল তো আমরা দেখাইছিলাম ঠিক না, যে কিভাবে কি বলে ওইটাকে কোলিনিয়ারিটি রেজাল্টটা দেখা যায়। সো আপনি কোলিনিয়ারিটি এই পাঁচটার জন্য এইভাবে করে জিএফএফ ফাইল দিয়ে করবেন, করে দেখবেন যে কোলিনিয়ারিটি কেমন আসে। ঠিক আছে, অনেক সময় যেটা হয় যে ফ্র্যাগমেন্টেড ফাইলের জন্য কোলিনিয়ারিটি আসে না। ঠিক আছে, বাট যেহেতু আমরা এখানে অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স ইউজ করতেছি, সো এখানে আপনি হয়তো পাবেন, আমি এক্সপেক্ট করতেছি যে পাবেন। ঠিক আছে, সো আমি কি এটা একবার দিয়ে রাখবো আপনাদের দেখার জন্য? জি স্যার, দিয়ে রাখ- আচ্ছা, আমার সাজেশন হচ্ছে আপনারা এটা করেন, করে কালকে আমাকে জানান। ঠিক আছে, এখন এটা করতে গেলে দেখা যাবে অনেক সময় নষ্ট হবে। আমিও আজকে করে রাখবো, তারপর আপনাদের সাথে আমারটা ক্রস ম্যাচ করাবো। ঠিক আছে, ওকে। তাহলে অর্থোভেন থ্রি এখানে গেল কম্পারেটিভ জিনোমিক্স এর জন্য। ঠিক আছে, এখন আমরা যাব প্যান জিনোম অ্যানালাইসিসে। ওকে, প্যান জিনোম অ্যানালাইসিস বলা হয় হচ্ছে এখন ওয়ান অফ দ্য পাওয়ারফুল টুল। ঠিক আছে, কারণ আপনি ধরেন কখনো অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্সের জন্য কম্পারেটিভ জিনোমিক্স করতেছেন, কখনো বা কি বলে
ভিরুলেন্স জিনের জন্য করতেছেন, বা কখনো টোটাল প্রোটিন অ্যামিনো অ্যাসিডের জন্য করতেছেন। কিন্তু আসলে এই যে টোটাল জিনোমটা, ঠিক আছে, যেটা হচ্ছে প্রায় 5 মেগাবেজ বা 4 মেগাবেজ, এই টোটাল জিনোমের যত কন্টেন্ট আছে, যত ধরনের, ঠিক আছে, সব কিছু যখন কম্প্যারিজন করা হয়, অর্থাৎ জিনোমের টোটাল কন্টেন্ট নিয়ে যখন কম্প্যারিজন করা হয়, তখন সেটাকে বলে প্যান জিনোম অ্যানালাইসিস। ঠিক আছে, সো আমরা আগেই বলছি যে প্যান জিনোম অ্যানালাইসিস কোন মাধ্যমে করব, সেটা হচ্ছে রোয়ারির মাধ্যমে। ঠিক আছে, তো আমরা যেটা করব, গ্যালাক্সিতে আমরা রোয়ারিতে যাব। রোয়ারিতে কোন ফরম্যাটের ফাইল লাগবে বলেন তো? GFF3। জিএফএফ3। দেখবেন যে এইখানে অপশনে জিএফএফ3 ছাড়া আর কোনো ফরম্যাট দেখাবেই না। ঠিক আছে, তো আমরা তো ওই যে একটু আগে প্রক্কা দিয়ে 5টারই জিএফএফ3 ফরম্যাট রেডি করে রাখছি। ঠিক আছে, তো আমরা এগুলা ইনপুট দেই, যে 1, তারপর হচ্ছে 2, 3, 4 and 5। ঠিক আছে, এই 5টা আমরা সিলেক্ট করে দিলাম। খেয়াল করেন, 1, 2, 3, 4, 5, 5 এখানে হয়তো 2বার চলে আসছে। ঠিক আছে, এই যে জিএফএফ3 ফাইল সিলেক্ট করে দিলাম। এখন দুইটা প্যারামিটার আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে, একটা হচ্ছে ব্লাস্ট পি মানে হচ্ছে সে এই জিনোম অ্যানোটেটেড ফাইলকে, ঠিক আছে, প্রোটিন ব্লাস্ট ইউজ করে এই জিনোমগুলা নিজেদের মধ্যে কম্প্যারিজন করবে। কম্প্যারিজনের জন্য আসলে কত পার্সেন্ট সিমিলারিটিকে সে অ্যাকুরেট ধরবে। তো আপনি চাইলে এটা সিলেক্ট করে দিতে পারেন, যেমন এখানে 95% আছে। ঠিক আছে, আরেকটা প্যারামিটার আছে যে কত পার্সেন্ট হলে এটাকে আমি কোর জিনোমে ফেলবো। আমি একটু পর আপনাদেরকে একটু এক্সপ্লেন করতেছি যে আসলে কোর জিনোম কি, তারপর অ্যাক্সেসরি জিনোম কি। ঠিক আছে, তো আমরা এখানে ডিফল্ট প্যারামিটার দিয়ে কাজ করব। ঠিক আছে, আর আমাদের কিছু ডেটা, মানে আমরা যদি চাই যে মূল ডেটার পাশাপাশি আরো অনেক ধরনের সে ডেটা জেনারেট করতে পারে, আমরা যেটা করব এখানে সিলেক্ট অল দিয়ে দিব। কারণ এই সবগুলা ফাইলই দেখা যায় যে কোনো না কোনো কাজে লাগে। ঠিক আছে, দিয়ে জাস্ট রান টুলে দিয়ে দিব, আর কিছুই না। সো ধরেন আমি এখানে 5টা জিনোমের জন্য করছি, আপনার যদি 50টা জিনোম হতো, আপনি 50টাকে প্রক্কা দিয়ে জিএফএফ ফাইল 3 রেডি করবেন, এরপর 50টা এখানে সিলেক্ট করে দিয়ে রোয়ারিতে রান দিবেন। ঠিক আছে, সো আমরা এখন দেখি যে রোয়ারির রেজাল্ট কেমন। ঠিক আছে, তো রোয়ারির রেজাল্ট যদি আমরা দেখি, আমি অলরেডি একটা করে রাখছি আপনাদের ঠিক এইটারই 5টা জিনোম দিয়ে আমরা একটু সেই রেজাল্ট গুলো এবং রেজাল্ট ইন্টারপ্রিটেশন গুলা দেখি। ঠিক আছে, যেমন খেয়াল করেন এখানে এই যে রোয়ারি যেখান থেকে শুরু হয়েছে, সামারি স্ট্যাটিস্টিক। ওকে, সো সামারি স্ট্যাটিস্টিকে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন কি কি আসছে, যে কোর জিন, ঠিক আছে, কোর জিন, সফট কোর জিন, শেল জিন, ক্লাউড জিন, আর এখানে টোটাল জিন। টোটাল মানে হচ্ছে এগুলো যোগ করে। এখন এটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যেসব জিনগুলা 99 থেকে 100 ভাগ আইসোলেটের মধ্যেই ছিল, ঠিক আছে, তারা হচ্ছে কোর জিন। যেসব জিন 95 থেকে 99% আইসোলেটের মধ্যে ছিল, তারা সফট কোর। যেসব জিনগুলা 15 থেকে 95 ভাগ জিনোমের মধ্যে ছিল, তারা হচ্ছে শেল জিন। আর যেসব জিন ছিল মানে 0%-এর বেশি কিন্তু 15%-এর কম, ঠিক আছে, এই এত সংখ্যক স্ট্রেনের মধ্যে ছিল, তাহলে ক্লাউড জিন। আরো যদি সহজ করে বলি, ধরেন আমি তো এখানে 5টা জিনোম নিয়ে কাজ করলাম। ঠিক আছে, ধরেন আপনি 100টা জিনোম নিয়ে কাজ করছেন। এখন 100টা জিনোমের মধ্যে যে জিনগুলা 99 বা 100টার মধ্যেই আছে, তারা হচ্ছে কোর জিন। ঠিক আছে, সো একইভাবে যদি বলি, যেসব জিন 95 থেকে 99 এর নিচে, এই পার্সেন্টেজের মধ্যে আছে, তারা জিরো। আর যদি যেসব জিন 1% থেকে 15% জিনোমের মধ্যে আছে, তারা হচ্ছে ক্লাউড জিন। ঠিক আছে, এখন এই কোর জিন আসলে কারা, খেয়াল করেন। কেউ একটু কনসেপ্ট কাজে লাগান, যে শতকরা 100 ভাগ আইসোলেটের মধ্যেই যদি একই জিন থাকে, এটা আসলে কোন ধরনের জিনগুলা কোর জিন হতে পারে, কেউ বলতে পারবেন? স্যার হাউসকিপিং জিন। হাউসকিপিং জিন। হাউসকিপিং জি। এক্স্যাক্টলি, ভেরি গুড। তো আপনাদের আলহামদুলিল্লাহ কনসেপ্ট খুবই ক্লিয়ার। সো হাউসকিপিং জিন। সো আমরা সহজ করে এখানে যদি বলি যে কোন ধরনের জিনগুলো, যেমন ব্যাকটেরিয়ার মেটাবলিজমের জন্য জিন, ঠিক না, যেমন গ্লাইকোলাইসিস হতে পারে, টিসিএ সাইকেল অ্যারোবিক ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, বা অ্যারোবিক ব্যাকটেরিয়ার জন্য অক্সিডেটিভ ফসফোরাইলেশনের জিন হতে পারে। ঠিক আছে, তারপর কোনো নিউট্রিয়েন্ট মেটাবলিজমের জিন হতে পারে। ঠিক আছে, বা তার ভিরুলেন্স অথবা সার্ভাইভাল রিলেটেড, অ্যাডাপ্টেশন এন্ড সার্ভাইভাল রিলেটেড কোনো জিন হতে পারে। ঠিক আছে, আর এই যে বাকি যে জিনগুলো আছে না, সফট কোর, শেল, ক্লাউড, এদেরকে একত্রে বলে হচ্ছে অ্যাক্সেসরি জিন। ঠিক আছে, কোর জিন আর হচ্ছে অ্যাক্সেসরি জিন।
আসলে অ্যাক্সেসরি জিনের একটা ডেফিনেশন মানে হচ্ছে, অর্থাৎ ব্যাকটেরিয়াটা বিভিন্ন সময় থ্রু ইভলিউশনারি পাথওয়েতে বা হরিজন্টাল জিন ট্রান্সফারের মাধ্যমে যে জিনগুলা পাওয়া যায়, মানে যে জিনগুলা সে পেয়ে থাকে, ঠিক আছে। যেমন ধরেন এই শেল আর ক্লাউড জিন, এরা হচ্ছে 95 থেকে মানে 15 এবং 1 থেকে 15 নিচে। সো আমি যদি চিন্তা করি একটা জিন যেটা 100টার মধ্যে 15টাতে আছে, মানে বাকি 85টাতে নাই, সো ডেফিনেটলি সেটা ক্লাউড জিন হতে পারে না, কোড জিন হতে পারে না। কোড জিন হলে তো সবার মধ্যেই থাকতো। তাহলে তার মানে নিশ্চয়ই যদি সে ইভলিউশনারি পাথওয়েতে এসে থাকে, তাহলে কোনো একটা ওয়েতে সে এই জিনটা পেয়েছে। সো এটা ইভলিউশনারি প্রসেস, তারপর হরিজন্টাল জিন ট্রান্সফার, ঠিক আছে, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন বা কনজুগেশনের মাধ্যমে পেতে পারে, জিন ডুপ্লিকেশনের মাধ্যমে হতে পারে, আর আদার্স বিভিন্ন মেকানিজমের মাধ্যমে হতে পারে, ঠিক আছে। যেমন ধরেন আমরা বলি না যে অ্যাকোয়ার্ড অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্ট জিন, ঠিক না? এটা কোথায় থাকে? প্লাজমিড, ঠিক আছে। এই অ্যাকোয়ার্ড অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স গুলা কিন্তু ক্লাউড জিন। ওকে, ক্লাউড জিন মানে অ্যাক্সেসরি জিনও আর কি, মানে সফট কোর, শেল এবং ক্লাউডকে আমরা বলতেছি অ্যাক্সেসরি জিন। ওকে, আবার হয়তো আপনি দেখতেছেন এরকম যে আজ থেকে 10 বছর আগে একটা ক্লেবশিয়েলা নিউমোনি, ধরেন একটা পার্টিকুলার স্ট্রেইন, তার মধ্যে হয়তো একটা অ্যাকোয়ার্ড অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্ট জিন ছিল, কিন্তু আজকে 10 বছর পরে আপনি তার মধ্যে দেখলেন যে সে 10টা পেয়ে হয়ে গেছে অ্যাকোয়ার্ড। তাহলে সে এই জিনগুলো কিভাবে আসলো? এগুলো তো তার কোড জিনোমে না। কোড জিনোমে যদি থাকতো তাহলে তো তখনও একটা, এখন একটাই থাকতো। কিন্তু যেহেতু 10টা নতুন সে পেয়েছে, তার মানে সে থ্রু এনি প্রসেস এটা গেইন করেছে, ঠিক আছে। এই অ্যাক্সেসরি জিনগুলা এজন্য আসলে রিসার্চাররা এখন খুব প্রায়োরিটাইজ করে। যে একটা ব্যাকটেরিয়া যেমন অনেক সময় বলে যে ক্লেবশিয়েলা, কিছু কিছু ক্লেবশিয়েলা নিউমোনি হয়তো পেশেন্টের মধ্যে অল্প ভিরুলেন্স দেখাচ্ছে, আবার কিছু কিছু ক্লেবশিয়েলার কারণে পেশেন্ট একদম কি বলে আইসিইউতে চলে যাচ্ছে। তাহলে একই তো ক্লেবশিয়েলা নিউমোনি, ঠিক আছে। তাহলে কি পার্টিকুলার কারণে একজন খুব একটা ইনফেকশন হইলো না, একজন হচ্ছে একদম আইসিইউতে চলে গেল? যদি চিন্তা করি যে হ্যাঁ, পেশেন্টের স্ট্যাটাস মানে সে ইমিউনো কম্প্রোমাইজড কিনা, আমি যদি পেশেন্টের ফ্যাক্টর বাদ দেই, তাহলে ব্যাকটেরিয়ার আর কোন ফ্যাক্টরের জন্য এই কারণ এরকম কিছু হতে পারে, ঠিক আছে। আসলে তখন আপনি যদি ওই দুইটা ব্যাকটেরিয়ার জিনোম অ্যানালাইসিস করে দেখেন, দেখবেন যে যার কারণে আইসিইউতে যাচ্ছে পেশেন্ট, সেটার অ্যাক্সেসরি জিনোমের মধ্যে প্রচুর আপনি ভিরুলেন্ট জিন পাবেন, অথবা অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্ট জিন পাবেন, যার কারণে হয়তো অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না বা হোস্টের ক্ষতি হচ্ছে, ঠিক আছে। সো এই কনসেপ্টটা কি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি, যে কোর জিনোম আর অ্যাক্সেসরি জিনোম? জি স্যার। জি হ্যাঁ, স্যার। জি স্যার। এই কনসেপ্টটা একটু সবাই মাথায় রাখবেন, ঠিক আছে। এই কনসেপ্টটা যদি আপনি ভালো করে বোঝেন, আপনি কিন্তু খুব সহজেই, মানে যদিও আমি সহজে বলতেছি, কিন্তু মানে একটা ওই যে হাইপোথিসিস ডেভেলপ করা, এই ধরনের হাইপোথিসিস নিয়ে কিন্তু আপনি মানে খুব ফাস্ট একটা বায়োইনফরমেটিক্স এর কাজ করে পেপার করতে পারবেন, ঠিক আছে, যদি আপনি এই কনসেপ্টটা বুঝে থাকেন। কোর জিনোম, অ্যাক্সেসরি জিনোম, ঠিক আছে। এখন আমরা এখান থেকে আরো কি কি ডেটা পাই আপনাদেরকে দেখাই। যেমন আপনি চাইলে এই টেবিলটাই দেখতে পারেন, যেমন দেখাচ্ছি এখানে। আমাদের তাহলে এখানে টোটাল জিন কয়টা হইলো? এই চার হাজার তিনটা, নয়শো ষোলোটা হ্যাঁ, তো এই 5টা ব্যাকটেরিয়ার মধ্যে টোটাল 4916টা জিন আছে। সো আমি আহ, পরীক্ষার সরি পরীক্ষা বলতেছি, মানে ম্যানুস্ক্রিপ্টের জন্য যখন আপনি লিখবেন, ঠিক আছে, তখন আপনি লিখতে পারেন যে দ্য প্যান জিনোম অফ 5 ব্যাকটেরিয়াল আইসোলেট কনসিস্ট অফ টোটাল 4916 জিন, ঠিক আছে। অ্যামং দিস 4916 জিন, 2900 38 জিন বিলংস টু কোর জিন, ঠিক আছে। আপনি চাইলে এটার একটা প্রপোর্শনও করে ফেলতে পারেন, যেমন 2918 ভাগ, সাপোজ ধরেন কত, 2918 ভাগ, সাপোজ ধরেন টোটাল জিনোম সাইজ কত, 16, ঠিক আছে, 4916। সো আপনি এইভাবে বলতে পারেন যে দ্য কোর জিনোম কনসিস্ট অফ 59.3% অফ প্যান জিনোম, ঠিক আছে। সো প্যান জিনোমে যখন কোর জিনোমের আর প্যানের রেশিও, ঠিক আছে, বা কোর জিনোম আর অ্যাক্সেসরি জিনোমের রেশিও, ঠিক আছে, এটা দেখে আসলে মেজার করা যায় যে ব্যাকটেরিয়া আসলে তার জিনোম কতটুকু ফ্লেক্সিবল, ঠিক আছে। ধরেন আমি আপনাদের একটা কনসেপ্ট কোশ্চেন করি, আপনার একটা অ্যান্সার করার চেষ্টা করেন। ধরেন আমি যদি বলি যে ব্যাকটেরিয়ার অ্যাক্সেসরি জিনোম, কোন একটা ব্যাকটেরিয়ার অ্যাক্সেসরি জিনোম এর সাইজ কোর জিনোম থেকে অনেক বড়, অনেক বেশি, ঠিক আছে,
তখন কি আপনি কি বুঝতে পারবেন যে যে ব্যাকটেরিয়াটা কি সহজেই জিন অ্যাকোয়ার করতে পারে না পারে না? পারে সহজে স্যার। অ্যাকোয়ার যে করতে পারে। পারে, ঠিক আছে। এই যে পারে, এটাকেই বলে জিনোমিক ফ্লেক্সিবিলিটি অ্যান্ড জিনোমিক প্লাস্টিসিটি, ঠিক আছে। এই যে সে একটা নতুন জিনকে অ্যাকোমোডেট করতেছে, কারণ খেয়াল করেন জিন যখন অ্যাকোমোডেট করে জিনোমের লেংথ বেড়ে যায়, ঠিক না? ব্যাকটেরিয়ার মেনটেনেন্স বেশি করতে হয় না সেটা, ঠিক আছে। সো এই যে এটা ক্যাপাবিলিটিটা, এটাকে বলা হচ্ছে জিনোমিক প্লাস্টিসিটি। অনেক সময় জিনোমিক ফ্লেক্সিবিলিটিও বলে, যে কত সহজে সে একটা জিন অ্যাকুইজিশন করতে পারে, ঠিক আছে। সো এই জিনিসটাও মাথায় রাখবেন। ওকে, আচ্ছা। এখান থেকে আমরা একটা কি বলে এটাকে, একটা ফাইলোজেনেটিক ট্রি আমরা দাঁড় করাতে পারি। তো ফাইলোজেনেটিক ট্রি আজকে ভিজুয়ালাইজেশন আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখেন অ্যাক্সেসরি বাইনারি জিন, ঠিক আছে, এটা নিউইক ফরম্যাটে দেওয়া থাকে, ঠিক আছে। আপনাদেরকে এই নিউইক ফরম্যাটের ফাইল কিন্তু এর আগে আমি আরেকবার দেখাইছিলাম, কখন বলেন তো? আপনাদের মনে আছে টিওয়াইজিএস এর মাধ্যমে যখন 16S এবং হোল জিনোম আইডেন্টিফিকেশন ছিল, তার পাশে কিন্তু এই যে বা এই ফাইলটা দেওয়া ছিল, কি বলে, নিউইক ফাইল ফরম্যাটে দেওয়া ছিল, ঠিক আছে। জি এখানে স্যার। আরো অনেক এখানে আরো অনেক ধরনের ডেটা আছে, ঠিক আছে। এই ডেটাগুলো আমি আসলে এখন মানে দেখাতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে। আপনারা যদি কেউ ফিউচারে প্যান জিনোম নিয়ে কাজ করেন, আপনি আমাকে নক করতে পারেন, আমি তখন আপনাদেরকে বুঝায় দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। কারণ এইখান থেকে আমি আরেকটা টুলসের মাধ্যমে দেখাবো, যেটা আরো বেশি ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে, যেখান থেকে আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারেন। আচ্ছা, আরেকটা ফাইল আমি আপনাদেরকে জাস্ট একটু দেখায় রাখি। এই যে বললাম 4916টা জিন না, এইটার মধ্যে 2938টা হচ্ছে সবার মধ্যে আছে কম বেশি। তাহলে আসলে এই যে 5টা ফাইল নিয়ে আমরা কাজ করলাম, তার মানে কনফিগারেশন কেমন, ঠিক আছে, কার মধ্যে কোন জিন আছে আর কার মধ্যে কোন জিনটা নাই, এটা আমরা কিভাবে বুঝতে পারি? দেখবেন যে একটা ফাইল আছে, তার নাম হচ্ছে রোয়ারি অন জিন প্রেজেন্স অ্যাবসেন্স ফাইল। এই ফাইলটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এই যে আমার এখানে এক্সেল আমি ওপেন করে আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হবে। এই যে দেখেন, এই সেই এক্সেল ফাইলটা, ঠিক আছে। স্ক্রিন পজড হয়ে আছে কেন? হ্যাঁ, এটা হচ্ছে সেই এক্সেল ফাইলটা। দেখেন এই যে বাম পাশে হচ্ছে জিনের নাম দেওয়া, ঠিক আছে। আর এখানে এই যে কোন কোন জিন ব্যাকটেরিয়ার মধ্যে আছে, যেমন এই প্রোক্কা অন ডেটা 1, এটা ছিল জিনোম নাম্বার 1। তার মানে ওই যে T1 বা F1 আমরা যে নামে দিছিলাম, ঠিক আছে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে নিচের দিকে এইভাবে স্ক্রল করে করে দেখতে পারেন। একদম নিচের দিকে দেখে মানে দেখলে দেখবেন যে 4916টা জিন, ঠিক আছে। তো প্রথম কলামটা যেহেতু হেডার, সো এটা হচ্ছে 4917 পর্যন্ত চলে আসছে। সো এখান থেকে আপনি কম্পেয়ার করতে পারেন যে ব্যাকটেরিয়া কোনো নতুন ভিরুলেন্স ফ্যাক্টর সে পেলো কিনা, ঠিক আছে, তার মধ্যে কোনো ইউনিক জিন আছে কিনা, ঠিক আছে। যেমন এখানে দেখেন যে সিগন্যাল ট্রান্সডাকশন বা IS ফ্যামিলি 4 ও IS4 ফ্যামিলি ট্রান্সপোজেস, এটা শুধুমাত্র একটা জিনোমে আছে, ঠিক আছে। সো এইখান থেকে আপনি আবার দেখতে পারেন যে কার মধ্যে আছে, এই যে লাস্টের যে জিনোমটা, ঠিক আছে, তার মধ্যে আছে। সো এই প্রপার্টি গুলাও, এটাও কিন্তু এক ধরনের কম্পারেটিভ জিনোমিক্স, কিন্তু এটা একটু ম্যাসিভ স্কেলে, ঠিক আছে। এখন আপনাদেরকে আরেকটু ইউজার ফ্রেন্ডলি টুলস এর মাধ্যমে দেখাই যে আহ, কিভাবে আমরা প্যান জিনোম, তার জন্য যে টুলসটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আইপিজিএ। আইপিজিএ, ঠিক আছে। আইপিজিএ এটা একটা চায়না বেসড টুলস, ঠিক আছে। এইখানের কাজটা আরো স্যার ইজি। এইখানে কোনো, হ্যাঁ। স্যার আগে আমরা যে ওই যে দেখলাম যে 4000 সামথিং হচ্ছে কি জিন গুলা সবগুলাতেই আছে, তার মধ্যে কোর জিন গুলা মানে সবগুলা ব্যাকটেরিয়াতে আছে। ওই জিন হ্যাঁ, গুলার হ্যাঁ, হ্যাঁ, মধ্যে আমি স্পেসিফিক ভাবে যদি কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন বা পার্টিকুলার কোনো পান জিন পান, খুঁজতে চাই, হ্যাঁ। তাহলে কিভাবে খুঁজবো? আচ্ছা আচ্ছা, কিভাবে খুঁজবেন না? আচ্ছা, ওইখানে ওই যে বাম পাশে যে জিনের নামগুলো দেওয়া ছিল, ওইখান থেকে আপনি দেখবেন যে আপনার ওই জিনটা আছে কিনা, তাহলেই তো হয়ে গেল। একদম লেফট সাইডের যে কলামটা ছিল সেটাই কিন্তু ছিল আপনার ইয়ের জিন, ঠিক আছে। কি বলে,
জিনের নামগুলা সেখান থেকে আপনি চেক করে দেখতে পারেন, এবং পাশে লেখা আছে কয় ব্যাকটেরিয়ার মধ্যে আছে। তো পাঁচটার মধ্যে পাঁচটাতেই যদি থাকে আপনি ধরে নিতে পারেন জিনটা কোর জিনোমের মধ্যে আছে। এই জিনগুলাকেই তো আমরা বলি যে ইন্ট্রিনসিক রেসিস্ট্যান্ট জিন, যে ফ্লাক্স পাম্প গুলা, এগুলো তো ইন্ট্রিনসিক্যালি থাকে। ঠিক আছে, অর্থাৎ ব্যাকটেরিয়াল সার্ভাইভালের জন্য ইনফ্লাক্স পাম্প দরকার না, সে হার্শ এনভায়রনমেন্টে গেলে এটা লাগে। বুঝতে পারছেন অন্তর? দিস। হুম। আচ্ছা, এবার আপনাদের দেখাই যে এই এই টুলসটা আইপিজিএ বা ইন্টিগ্রেটেড প্রোক্যারিওটিক জিনোম এন্ড প্যান জিনোম অ্যানালাইসিস। ঠিক আছে, এই টুলস এর মাধ্যমে যেটা জাস্ট আপনার ফাস্টা ফাইল দিয়ে দিলেই হয়ে গেল, আর কিছু করতে হয় না। ঠিক আছে, এটাতে যেটা আমরা এই টুলসটাতে যাব, যে দেখেন এখানে অ্যানালাইসিস যে উইন্ডোটা, এখানে যাব, গিয়ে এখানে লেখা আছে ড্র্যাগ এন্ড ড্রপ ফাস্টা ফাইল। সো আমি এখানে কার্সারে ক্লিক করে আমার যে পাঁচটা ফাস্টা ফাইল আছে, এই যে F1, F2, T1, T2, T3, ঠিক আছে, এদেরকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আহ, সে ফাইলগুলো চেক করবে যে ফাইল সে যেভাবে চায় সেভাবে আছে কিনা। তারপর ফাইলগুলোকে সে ইনপুট নিয়ে নিবে, নিয়ে যদি সব ঠিক থাকে আপনি জাস্ট এখানে কনফার্ম করবেন। কনফার্ম করলে নিচের দিকে কিছু অপশন চলে আসবে। ঠিক আছে, এই যে এখানে কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিউর। সো আপনি যদি চান যে ওই যে দেখেন কমপ্লিটনেস এর মেজারমেন্ট, যে আপনার কাছে 100টা জিনোম আছে, ঠিক আছে, সবার কমপ্লিটনেস হয়তো 100 ভাগ না, অথবা আপনি চান যে 80 পর্যন্ত যাদের কমপ্লিটনেস তাদেরকে শুধু এই অ্যানালাইসিসের জন্য রাখবো, বাকিদেরকে বাদ দিয়ে দিব, তাহলে আপনি চাইলে এখান থেকে ফিল্টার করে ফেলতে পারেন যে যাদের কমপ্লিটনেস ধরেন এখান থেকে 95 এর কম, ঠিক আছে, আহ, তাদেরই শুধু অ্যানালাইসিস করবেন। ঠিক আছে, আদারওয়াইজ এটা দেওয়ার দরকার নাই। এরপরেই যেটা আমাদের মেইন অপশন, এটা হচ্ছে প্যান জিনোম অ্যানালাইসিস প্রসিডিওর। এখানে দেখবেন অনেকগুলো অ্যালগোরিদম দেওয়া আছে। এই যে দেখেন আমাদের রোয়ারি যেটা একটু আগে দেখলাম সেটাও আছে। তো আপনি চাইলে মাল্টিপল অ্যালগোরিদম এখান থেকে সেট করে দিতে পারেন। যেমন রোয়ারি খুবই পপুলার, ঠিক আছে, এর পাশাপাশি প্যান এক্সট্রা পপুলার। তারপর একটা আছে প্যানাকোটা, এখানে মনে হয় নাই। তারপর হচ্ছে এই যে প্যানারু, এটাও খুবই পপুলার। সো আপনি যদি চান যে একটা উইন্ডো দিয়ে আপনি মাল্টিপল অ্যালগোরিদম দিয়ে অ্যানালাইসিস করে দেখবেন কেমন রেজাল্ট আসে, সেটাও করতে পারেন সিলেক্ট করে। এরপর এখানে ফাইলোজেনেটিক অ্যানালাইসিস আপনি যদি করতে চান, যে এই যে আমরা বলছিলাম না যে হোল জিনোম ফাইলোজেনি, ঠিক আছে, তাহলে আপনি চাইলে এটাকে ক্লিক করে দিবেন। এইখান থেকে আরো কিছু দেখা যায় যে সিনটেনি, বাট সিনটেনি এটা আমাদের কাছে খুব মিনিংফুল কিছু আসে না। আরেকটা যেটা আমরা দেখি সেটা হচ্ছে এএনআই, এভারেজ নিউক্লিওটাইড আইডেন্টিটি, অর্থাৎ দুইটা ব্যাকটেরিয়ার মধ্যে কত শতাংশ নিউক্লিওটাইড আইডেন্টিক্যাল। ঠিক আছে, ইউজুয়ালি দেখা যায় 99%, 98% বা 96% পর্যন্ত চলে আসে। সো আমরা ধরেন এটা দেখতে চাই, সো এটা আমি ক্লিক করে দিলাম। দিয়ে আমি যেটা করব, এখানে একটা টাস্ক ফাইল, একটা মানে একটা নাম দিয়ে দিব, ধরেন আমার নাম সাইম দিয়ে দিলাম। আর এখানে আপনার একটা ইমেল আইডি দিয়ে দিবেন, দিয়ে এখানে সাবমিট করে দিবেন। দিলে রেজাল্টটা যখন হবে তখন আপনার কাছে একটা ইমেল চলে আসবে। ঠিক আছে, সো আমি আপনাদের দেখাই, যেমন আহ, আমার এখানে আজকে আমি যেমন করেছিলাম, এই যে এনএমডিসি, মানে যে পাইপলাইনের মাধ্যমে আসছে, মানে রেজাল্টটা যেখান থেকে আসে, এনএমডিসি, এইখান থেকে দেখেন রেজাল্টটা আসছে। আমি এখানে ক্লিক করলাম, এখন দেখি রেজাল্টের মধ্যে আসলে কি কি দেখা যায়। এই যে আমি আগে একটা উইন্ডো ওপেন করে রাখছি, দেখেন অ্যানালাইসিস রেজাল্টের উইন্ডোটা কেমন। প্রথমে আপনাকে দেখাবে যে আপনি কি ধরনের অ্যানালাইসিস করছেন, এটার নাম দিচ্ছে তারা কম্পারেটিভ জিনোমিক। ঠিক আছে, কতক্ষণ লাগছে অ্যানালাইসিসটা হইতে, ফাইলের নাম কি ছিল, কয়টা জিনোম দিয়ে আপনি অ্যানালাইসিস করতেছেন, কোন কোন অ্যালগোরিদম আপনি সেট করে দিছিলেন। এরপরে আসবে হচ্ছে রেজাল্টের উইন্ডো। দেখেন আমি কোয়ালিটি সিলেক্ট করে দিছিলাম, সেইখানে মানে প্রক্কার মাধ্যমে অ্যানোটেশন করছে আর অনেক কিছু, বাট কোয়ালিটি এটা আমার দেখার বিষয় না, আমার দরকার হচ্ছে প্যান জিনোম এটা। ঠিক আছে, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। দেখেন এইখানে অনেকগুলা ফাইল আছে। ঠিক আছে, যেমন আমি একটু আগে দেখলাম যে আমি রোয়ারিও সিলেক্ট করে দিছি, প্যানারো সিলেক্ট করে দিছি। সো এই যে প্যানারোর মাধ্যমে জিন অ্যাবসেন্স প্রেজেন্স, একটু আগে আমরা রোয়ারির মাধ্যমে দেখলাম না যে জিন অ্যাবসেন্স প্রেজেন্স, এটা হচ্ছে ওই রকম। বাট আমাদের জন্য আমরা যেটা সবার আগে দেখতে চাই, যেটা থেকে আমাদের মিনিংফুল ইনফরমেশন আসে, সেটা হচ্ছে এই কোর প্যান রেয়ার ফ্যাকশন। ঠিক আছে, কোর প্যান রেয়ার ফ্যাকশন, এইটা আমরা ক্লিক করি পিডিএফ। ঠিক আছে, ক্লিক করলে দেখেন কিরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, এই ছবিটা সবাই দেখতে পারতেছেন? এই ছবিটা কেউ বলতে পারবেন যে এই ছবিটা আসলে কি মিন করে? আমি বলি যে এক্স এক্সিসে আছে নাম্বার অফ জিনোম,
আর ওয়াই অ্যাক্সিসে আছে নাম্বার অফ জিন ক্লাস্টার। এখন বলেন এটা কি মিন করে? আমি ধরেন এটা হচ্ছে রেড কালার যেটা, এটা হচ্ছে কোর জিনোম, ঠিক আছে, আর উপরের ব্লু কালার যেটা এটা হচ্ছে প্যান জিনোম। এখন বলেন কি মিন করে? কোর জিনোম ইটসেলফ কিন্তু প্যান জিনোমের একটা পার্ট, ঠিক না? এখন বলেন তো কি মিন করে? কেউ একজন চেষ্টা করেন। অথবা আমি আপনাদেরকে আরেকটা দেখাই, ধরেন ছবি যে স্যার জেনোম সংখ্যা যত অ্যাড হচ্ছে অ্যাক্সেসরিটা বাড়তেছে। হুম, এখানে তো শুধু পাঁচটা পাঁচটা দিয়ে আসলে অত ভালো বোঝা যায় না। আমরা যেটা করি যে একটা পেপারের ছবি দেখি যেখানে অনেক বেশি আছে, ঠিক আছে, তাহলে আমাদের ব্যাপারটা হয়তো আরো ক্লিয়ার হবে। হুম, একটু জাস্ট আপনাদের কাছ থেকে আমি একটু এক্সপ্লেনেশন শুনবো, ঠিক আছে, তাহলে আরো ক্লিয়ার হবে। পরে আমি বলে দিচ্ছি এটা কি মিন করে, ঠিক আছে। হুম, এই যে এই ছবিটাই দেখেন, এই ছবিটা আর ওই ছবিটা এক না, খালি নাম্বার আলাদা। দেখেন তো, দেখেন এই ছবিটা, এই যে নাম্বার অফ জিনোম, নাম্বার অফ জিন ক্লাস্টার, এখানে পাঁচটা ব্যাকটেরিয়ার জন্য। আর এখানে ঠিক একই জিনিস, এই যে নিচে নাম্বার অফ জিনোম, এই পাশে নাম্বার অফ জিন ক্লাস্টার, আর এখানে 40টা জিনোমের জন্য, ঠিক আছে। এখন বলেন কি হচ্ছে? আমি যদি বলি যে নিচের যে অংশটা এটা হচ্ছে কোর জিনোম, আর উপরে ব্লুটা হচ্ছে প্যান জিনোম, তাহলে যে বলেন কে যেন বলতেছিলেন, একটু এক্সপ্লেন করেন আমাকে। দুইটার জন্যই বলবেন, কোর জিনোমে কি হচ্ছে, প্যান জিনোমে কি হচ্ছে। স্যার স্যার প্যান জিনোমের সংখ্যা যখন হুম হুম, বলেন, সমস্যা নাই। স্যার প্যান জিনোমের সংখ্যা যখন বাড়তেছে তখন স্যার আমার কোর জিনোমের সংখ্যাগুলো কমতেছে দেখা যাচ্ছে। কমতেছে, ঠিক না? আচ্ছা, আসলে জি প্যান স্যার। জিনোমের সংখ্যা না, নিচে আছে হচ্ছে জিনোমের সংখ্যা। সো আমি জিনোমের সংখ্যা যত বাড়াচ্ছি, কোর জিনোম কি কমতে কমতে একসময় স্ট্যাবিলাইজড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর প্যান জিনোমের সংখ্যা গ্র্যাজুয়ালি বাড়তেছে। তাহলে এখন বলেন আহ, এই প্যান জিনোমের মধ্যেই তো কোর জিনোম আছে, ঠিক না? সো কোর জিনোমের সংখ্যা যদি অপরিবর্তিত থাকে, তাহলে কি বাড়লে প্যান জিনোমের সাইজ বাড়ে? অ্যাক্সেসরি অ্যাক্সেসরি জিনোম অ্যাক্সেসরি। বাড়বে স্যার। এক্স্যাক্টলি। আর অ্যাক্সেসরি জিনোম যত বাড়ে, ব্যাকটেরিয়া কি তার জিনোমিক প্লাস্টিসিটি কি বেশি না কম? বেশি স্যার। বেশি। বেশি। এইটাকে বলে ওপেন প্যান জিনোম, ঠিক আছে। জাস্ট আপনাদের কাছ থেকে আমি শুনে নিলাম। মানে খুবই ভালো লাগলো যে আপনারা জিনিসগুলো খুব ফাস্ট মানে গ্যাদার করতে পারতেছেন, ঠিক আছে। মানে সহজ করে বললে, এরপরে আপনি যতই জিন মানে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াবেন, 40 দেন, 80 দেন, দেখবেন যে কোড জিনোম খুব একটা চেঞ্জ হবে না। কারণ কি? কারণ কোড জিনোম তো যে জিনগুলো 100% ব্যাকটেরিয়ার মধ্যে আছে। সো আপনি যদি 100টা নেন বা 1000 নেন, 100%-এর মধ্যে তো সবাই, ঠিক আছে। কিন্তু প্যান জিনোমের সাইজ বাড়তেছে। এখন কোড জিনোম যদি স্টেবল থাকে, তাহলে প্যান জিনোম তখনই বাড়তে পারে যদি অ্যাক্সেসরি জিনোম সংখ্যা বাড়তে থাকে, জিনের সংখ্যা বাড়তে থাকে। সো অ্যাক্সেসরি জিন যত বাড়ে, ঠিক আছে, সো সেই প্যান জিনোমটাকে বলা হয় হচ্ছে ওপেন প্যান জিনোম, ঠিক আছে। আর এইটা যদি, এই প্যান জিনোমটাও যদি এরকম ধরেন এই বরাবর একটা স্টেবল লাইনের মতো চলে আসতো, তখন আমরা সেটাকে বলতে পারতাম ক্লোজড প্যান জিনোম। অর্থাৎ সে নতুন করে আর জিন অ্যাকোয়ার করতে পারতেছে না, ঠিক আছে। তো ইউজুয়ালি যেটা দেখা যায় যে প্যাথোজেন যারা, যেমন ক্লেবশিয়েলা, সিউডোমোনাস, ঠিক আছে, এরা প্রচুর নতুন জিন অ্যাকোয়ার করে। সো এদের ওপেন প্যানজিনোম। আবার যদি আপনি ব্যাসিলাসের ক্ষেত্রে দেখেন, দেখবেন যে ব্যাসিলাসের ইন্ডাস্ট্রিয়ালি ইম্পর্টেন্ট ব্যাসিলাস বা আদার্স, তাদের ক্ষেত্রে দেখা যায় যে স্লাইটলি ক্লোজড, ঠিক আছে, তাদের নতুন জিন অ্যাকোয়ার করার ক্যাপাবিলিটি আসলে কম্পারেটিভলি কম, ঠিক আছে। এখান থেকে বুঝতে পারতেছেন আপনি কত বড় একটা প্রেডিকশন করতেছেন, ঠিক আছে। তো এই ধরনের প্রেডিকশন করতে গেলে আপনি জিনোমের সংখ্যা যত বাড়াবেন, আপনার রেজাল্টের অ্যাকসেপ্টেবিলিটি কি বাড়বে না কমবে? বাড়বে স্যার। ডেফিনেটলি বাড়বে।
ঠিক আছে। তো এই পর্যন্ত ছিল প্যান জিনোম। আমি জানি না প্যান জিনোম নিয়ে আসলে স্বপ্ন আপনারা সবাই ক্যাপচার করতে পারছেন কিনা। আমার সাজেশন হচ্ছে আপনারা আইপিজিএ টুলস এর মাধ্যমে একবার নিজের আজকে অ্যানালাইসিস করবেন। কারো যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আপনারা কালকে সেটা ডিসকাস করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। স্যার আরেকটা আমার জিনিস একটা দেখেন। কোশ্চেন ছিল। হ্যাঁ, আমি একটু শেষ করি অন্তর, আমি একটু শেষ করি। ঠিক আছে, তারপর আমি সবগুলা কোশ্চেন নিব। ওকে। আচ্ছা, যেমন এখান থেকে যে ফাইলোজেনেটিক ট্রিটা আমরা চাইলে দেখতে পারি। এই যে ফাইলোজেনেটিক ট্রি, হোল জিনোম ফাইলোজেনেটিক ট্রি। ঠিক আছে, এই যে 5টা জিনোমের মধ্যে দেখেন আহ, আহ, এই রেজাল্টটা কি অর্থোভেনের মতো সিমিলার না? F1 F2 কে সে আলাদা নোডে নিয়ে গেছে, ক্লেডে নিয়ে গেছে। T1 T2 T3 কে সে সেপারেট ক্লেডে ভাগ করছে। ঠিক আছে। সো এইখানে যত ব্যাকটেরিয়া সংখ্যা বাড়াবেন তত আর কি কনসিস্টেন্ট রেজাল্ট পাবেন। আরেকটা হচ্ছে অ্যাভারেজ নিউক্লিওটাইড আইডেন্টিটি। অ্যাভারেজ নিউক্লিওটাইডের আইডেন্টিটির ব্যাপারটা হচ্ছে একটার সাথে আরেকটার সিমিলারিটি। আমার মনে হয় এইটার ক্ষেত্রে অ্যাভারেজ নিউক্লিওটাইড আইডেন্টিটি রেজাল্টটা প্রপারলি আসে নাই, হয়তো আমার কোনো আপলোডে ভুল কারণে হতে পারে। তো অ্যাভারেজ নিউক্লিওটাইড আইডেন্টিটির একটা রেজাল্ট আমি তো রাখছি, এই যে এইটা দেখেন। অ্যাভারেজ এখানে তো 40টা ব্যাকটেরিয়ার জন্য দেখেন এই যে কালারের ইন্টেন্সিটি এটা দ্বারা মিন করে। যেমন নিচের দিকে একটু ব্লু কালার মানে 90% সিমিলারিটি, আর যতই উপরের দিকে গেছে রেড হয়েছে সেগুলো 100% সিমিলারিটি। এখন দেখেন এই ছবির ক্ষেত্রে, ঠিক আছে, যেমন যদি বলি যে এই PMB102 আইসোলেটের সাথে PKS52 সিমিলারিটি কত, তাহলে দেখেন রেড পোর্শনে আছে, তার নিয়ারলি প্রায় 90%-এর উপরে। আবার এই দিকে যে জিনোম গুলো আছে তাদের মধ্যে সিমিলারিটি হচ্ছে 90% বা তার মানে 90%-এর উপরে বা 95%-এর কম। ঠিক আছে। সো এইটা এইখান থেকে আপনি মানে নিউক্লিওটাইড আইডেন্টিটি তাদের মধ্যে আসলে জেনোমিক সিমিলারিটি কেমন, ঠিক আছে, এই সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। ওকে। সো এই যে অন্তর কি কোশ্চেন করতেছিলেন বলেন। স্যার আমি করতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, সাইফুল না? জি স্যার। হ্যাঁ বলেন। স্যার রোয়ারিতে আমরা যে ট্রির একটা স্যার ফিগার পাবো, হ্যাঁ আর আমরা এখানে আইপ্যাক দিয়ে যেটা পাবো স্যার, হ্যাঁ দুইটা যদি আলাদা দেয় স্যার, হ্যাঁ, আমরা কোনটাকে নিব? আপনি রোয়ারিটা সিলেক্ট করবেন। আমার সাজেশন হচ্ছে রোয়ারি, মানে এটার অ্যাকসেপ্টেবিলিটি বেশি আর কি। আসলে আপনি যেটাই সিলেক্ট করেন আপনার এক্সপ্লানেশন যদি ছবির সাথে মিল থাকে, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা হবে না। ঠিক আর আছে। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আমরা হ্যাঁ যদি রোয়ারিতে কোর জেনোমটা মানে পার্সেন্টেজটা বেশি থাকে আমাদের, হ্যাঁ। আর তাহলে আমরা এটা থেকে কি স্যার মানে ধরবো আমরা স্যার, এখানে আমরা কি আচ্ছা, পাবো? কোর জিনোমের রেশিও বেশি থাকা মানে হয়তো অ্যাক্সেসরি জিনোমে কম। ঠিক আছে। জি স্যার, এখন সো আমি, জি স্যার। হ্যাঁ, মানে একবারে ক্লোজড আমরা কখনোই বলতে পারি না, আমরা বলতে পারি নিয়ারলি ক্লোজড বা স্ট্যাবিলিটিতে এসে গেছে। ঠিক আছে, এইভাবে বলি। কিন্তু এই জিনিসটা প্রেডিক্ট করতে হলে আপনাকে অবশ্যই মানে মোটামুটি একটা মানে 50 বা 100টা জিনোম অ্যাটলিস্ট আপনাকে ইউজ করা উচিত। 3টা বা 4টা জিনোম নিয়ে আসলে কাজ করে আপনি কখনো একটা ব্যাকটেরিয়ার মানে ফুল মানে সিনারিও পাবেন না। ঠিক আছে। তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ স্ট্যাবিলিটি আসছে আসছে। সো দিস মাইট বি, আপনি এইভাবে হাম্বল ওয়েতে বলবেন, ঠিক আছে, এটা মাইট বি ক্লোজ জিনোম, হতে পারে। কারণ আপনার কাছে এভিডেন্স আছে, দেখা যাচ্ছে যে প্যান্ট জিনোম একটা প্লাটুতে চলে আসছে বা স্টেডি স্টেটে চলে আসছে। তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ নিয়ারলি ক্লোজ জিনোম। ঠিক আছে। মানে সহজ করে বললে যখন এই ধরনের সিচুয়েশন হয় যে প্ল্যাটু চলে আসে বা এই যে কি বলে ইকুইলিব্রিয়ামের মতো দেখায় বা এরপর চেঞ্জ হয় না, তার মানে হচ্ছে তার নতুন জিন বা জিনোমিক প্লাস্টিসিটি কম, সে নতুন জিন অ্যাকোয়ার করতে পারে কম। আর যাদের হচ্ছে এরকম গ্র্যাজুয়ালি বাড়তে থাকে তাদের হচ্ছে ওপেন প্যান্ট জিনোম, সো তাদেরকে তারা খুব ফাস্ট জিন অ্যাকুইজিশন করতে পারে। জিন অ্যাকুইজিশন যখন করে তখন অ্যাক্সেসরি জিনোমে একটা নতুন জিন বাড়লো, ঠিক আছে, তখন প্যান জিনোমের সাইজ বেড়ে গেল, তখনই সে উপরের দিকে উঠতে শুরু করে। ঠিক আছে। সাইফুল বুঝতে পারছেন? স্যার এমন কি হইতে পারে স্যার, যে রোয়ারিতে আমি দেখলাম যে কোর্জিন অনেক বেশি, তো সেখান হ্যাঁ। থেকে আমি ডিসিশন নিলাম যে এটা ক্লোজ, কিন্তু আইপ্যাকে স্যার ওটা আমি না পাইলাম না। না 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 না, এমন এরকম কি হবে হইতে না, পারে? এরকম হবে না। একটা অ্যালগোরিদম, ঠিক আছে, দেখেন আইপিজি এর মধ্যেও কিন্তু রোয়ারি ছিল, আপনার খেয়াল আছে কিনা? এই যে আইপিজি এর মধ্যেও কিন্তু রোয়ারি ছিল, আপনি খেয়াল করছেন? এই যে অ্যানালাইসিসে যাবেন যখন, ধরেন আপনি, আমি আপনাকে দেখাইছিলাম ওই যে কয়েকটা অ্যালগোরিদম ছিল,
অর্থ জি স্যার। এমসিএল, তারপর ওইখানেও কিন্তু রোয়ারি ছিল। ঠিক আছে, সো দুইটা ভিন্ন অ্যালগোরিদম দিয়ে করলে হয়তো সেপারেট রেজাল্ট আসতে পারে, কিন্তু একটা ক্লোজড আর একটা ওপেন বলবে এরকম হওয়ার পসিবিলিটি আসলে খুবই কম, বা এটা নেই বললেই চলে। ঠিক আছে, যদি হয়ে থাকে তাহলে আপনি পেপারে সার্চ করে দেখবেন যে কোন টুলসটা আসলে বেশি অ্যাকসেপ্টেবল বা কারা বেশি ইউজ করতেছে, ওইটাকে আপনি আপনার রেফারেন্স টুল হিসেবে ইউজ করে কাজ করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন সাইফুল? জি স্যার। ওকে, প্যান জিনোম নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে আপলোড অপশনটা তো পাচ্ছি না, এই যে আইপিজিএ তে। আইপিজিএ তে? ও আচ্ছা, আমার এখানে নেট স্লো তো এই জন্য এই যে অ্যানালাইসিসে ক্লিক করলেই চলে আসার কথা, এই যে চলে আসছে, এই যে আপলোড ফাস্তা, ড্র্যাগ অ্যান্ড ড্রপ দ্য ফাস্তা ফাইল, এখানে ক্লিক করলেই আপনি এই যে ফাস্তা ফাইলটা দিয়ে ফাস্তা ফাইল দেওয়ার পরে আপনাকে বলবে যে কনফার্ম করতে, এই যে আমি দিলাম, দেওয়ার পরে যে কনফার্ম, এটা আপলোড, এর পাশেই দেখতে পারবেন কত পার্সেন্ট আপলোড হলো। ঠিক আছে, সো দেখি এই যে আপলোড হয়ে গেছে, এই যে কনফার্ম, এই যে সাইফুল দেখেন এখানে এই যে প্যান জিনোম অ্যানালাইসিসের মধ্যে এই যে রোয়ারি কিন্তু ছিল। ঠিক স্যার আছে, কিন্তু আমি স্যার পাইছি স্যার এই রেজাল্টটা, সেজন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম স্যার। মানে ও আইপিসি আচ্ছা, আমি পাইছি স্যার ওপেন, কিন্তু আমি রোয়ারিতে স্যার ওই হিসাব করলে আমার হয়ে যায় স্যার ক্লোজ। না আপনি ওই যে ছবিটা ভালো করে খেয়াল করবেন, এই ছবিটা কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, সংখ্যা দ্বারা কিন্তু বোঝা টাফ, সংখ্যা দ্বারা জাস্ট আপনি একটা রেশিও বের করতে পারবেন বা এত পার্সেন্ট কিন্তু ওই গ্রাফটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে, স্যার সেটা আমি বেশি আপনাকে জরুরি। ছবি দেখাতে পারি। হ্যাঁ আচ্ছা, দেখি তাহলে। আপনি তো আইফোন, আমি তো আসলে আপনাকে হোস্ট করতে পারবো না, আমি তো নিজেই কো হোস্ট। আচ্ছা, আপনি আমাকে ছবিগুলাই ছবি মেইল করে দিতে পারেন, ঠিক আছে, আমি দেখে আপনাকে পরে একটা রেসপন্স দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন আসি আহ, আজকে আমরা লাস্ট আরেকটা টুল দেখব। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এই যে ফাইলোজেনেটিক ট্রিকে আমরা কিভাবে রিকনস্ট্রাক্ট করতে পারি। ঠিক আছে, আজকে জিনোম ম্যাপ এটা আমি আসলে আজকে আর কভার করতে চাচ্ছি না, কালকে ইনশাল্লাহ আমরা বাকিগুলো দেখব। ঠিক আছে, আহ, আমি আপনাদেরকে একই সাথে একটা অ্যানালাইসিস উইন্ডো আপনাদেরকে দেখায় দিব, যেখানে আপনারা চাইলে ইচ্ছে মতো কাজ করতে পারবেন। ঠিক আছে, হয়তো অনেকে জানেন, তারপরও আমি প্রথমে হচ্ছে এটা দিয়ে দেখাই যে আহ, কি বলে একটা ফাইলোজেনেটিক ট্রিকে আমরা কিভাবে রিকনস্ট্রাক্ট করতে পারি। ঠিক আছে, যেমন ধরেন আহ, এই যে কি বলে রোয়ারিতে যে আমরা অ্যাক্সেসরি, সরি, এইখানে যে ফাইলটা পেয়েছিলাম কি যেন ছিল, নিউইক ফরম্যাটে। ঠিক আছে, সবসময় মনে রাখবেন আপনি যদি কোনো একটা ফাইলোজেনেটিক ট্রিকে যদি রিকনস্ট্রাক্ট করতে চান, আপনাকে অবশ্যই সেটা নিউইক ফরম্যাটে আপনি সিলেক্ট করবেন। এই যে দেখেন নিউইক ফরম্যাট দেখতে কেমন, এই যে নিউইক ফরম্যাটে হচ্ছে এইভাবে থাকে। ঠিক আছে, সো আমি যেটা করব এখন আপনাকে একটু জাস্ট দেখাই যে আইটোল নামের একটা টুলস আছে, আইটোল, এখান দিয়ে খুব সুন্দর করে কাস্টমাইজ করে মেটা ডেটা দিয়ে আপনি চাইলে একটা ফাইলোজেনেটিক ট্রি রিকনস্ট্রাক্ট করতে পারবেন। সো আপনারা এখানে রেজিস্টার করে নেবেন, এই টুলটা খুব ফাস্ট, রেজিস্টার করার সাথে সাথেই, সরি, রেজিস্টার করার সাথে সাথে আপনাকে আইডি পাসওয়ার্ড দিলে আপনি সেখান থেকে লগ ইন করে নেবেন। ঠিক আছে, সরি, হুম, হয়ে গেছে দেখেন, আমার এখানে লগ ইন হয়ে গেছে, আমি এখন যাবো যে মাই ট্রি। ঠিক আছে, মাই ট্রিতে গিয়ে আমি যেটা করব, আমার এখানে একটা ফোল্ডার করা, বাট আপনি মাই ট্রিতে গেলে নিচের দিকে দেখবেন এই যে উপরের দিকে অপশনটা খেয়াল করেন, দেখেন ট্রি আপলোড। ঠিক আছে, এই ট্রি আপলোডে ক্লিক করলে আপনি দুই ভাবে করতে পারেন, আপনি সেই ফাইলটা, এই যে নিউইক ফাইলটা, এটা ডাউনলোড করে এখানে আপলোড করে দিতে পারেন আইটোলের এখানে, অথবা এই যে 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 ফরম্যাটে এখানে আছে এটাকে জাস্ট ধরে আপনি কপি পেস্ট করে দিতে পারেন। আমি এখান থেকে কপি পেস্ট করি। ঠিক আছে, এখান থেকে কপি করলাম, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব। আর এই ট্রিটার নাম দেই যে আমি ধরেন ট্রিটার নাম দিলাম হচ্ছে প্র্যাকটিস, দিয়ে জাস্ট আপলোড ট্রি টেক্সট এটা দিয়ে দিব। এখন তার কাজ হচ্ছে ট্রি জেনারেট করা। সো আমি একদম নিচে যাই, যে প্র্যাকটিস ফাইল যেটা ছিল
এটা যখন ক্লিক করতেছি তখন এই ট্রিটা কিন্তু দেখাবে, এই যে ফাইলোজেনেটিক ট্রিটা চলে আসছে। ঠিক আছে, সো ফাইলোজেনেটিক ট্রিকে ধরেন এখন আছে হচ্ছে এটা রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট, আমি এটাকে সার্কুলার করতে পারি। এই যে এই পাশের উইন্ডোটা খেয়াল করেন, দেখেন এখানে সার্কুলার। ঠিক আছে, এইখানে দাগগুলা হয়তো ক্লিয়ার না, আমি চাইলে এখানে লাইন স্টাইল আরো ইমপ্রুভ করে দিলে দেখবেন যে এই যে এটা ইমপ্রুভ হয়েছে। তারপর যদি কোনো ড্যাশ থাকে সেই ড্যাশ গুলাকে আমি চাইলে একটু বাড়ায় দিতে পারি, এই যে ড্যাশ গুলো আস্তে আস্তে ভিজুয়ালাইজ হইতেছে। ঠিক আছে, আপনি চাইলে এটাকে আনরুট করে দেখতে পারেন। ঠিক আছে, তো আমার সাজেশন হচ্ছে আপনারা নিউ উইক ফরম্যাটে আইটোলের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করে সেখানে ট্রিটা আপলোড করে এভাবে কাস্টমাইজ করবেন। ঠিক আছে, নিজের অ্যানালাইসিস করে দেখবেন। এবং এই ট্রিটা যদি আপনি ডাউনলোড করতে যান তাহলে এই যে একদম রাইট সাইডে কোনায় এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্ট অপশনে গিয়ে যে এক্সপোর্টে ক্লিক করলেই আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এখন আহ, আমি চাই যে ধরেন আহ, এই ট্রির মধ্যে কিছু মেটা ডেটা অ্যাড করতে। মেটা ডেটা মানে ধরেন এখানে আছে প্রক্কা অন ডেটা 4, এইটার অরিজিনাল ফাইল নেম হচ্ছে T2 সাপোজ। ঠিক আছে, আপনি দেখাতে চান যে T2 তে এটার আইসোলেশন সোর্স বা কান্ট্রি বা স্যাম্পল টাইপ। ঠিক আছে, আমরা সেটা কিভাবে দেখাইতে পারি? কালার কোডিং এর মাধ্যমে। আপনাদেরকে জাস্ট আমি সেটা একবার দেখাই। আমি এটাকে রেক্ট্যাঙ্গুলার করে রাখতেছি। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার করে দেখাই। একদম এখানে গেলে ডেটা সেট, সরি, একটু জাস্ট আমি অপশনটা একটু দেখে নিই। হুম, হ্যাঁ, এখানে ডেটা সেট অপশনে গেলে দেখবেন ক্রিয়েট ডেটা সেট নামের একটা অপশন আছে। ঠিক আছে, ক্রিয়েট ডেটা সেট। তো তার আগে আমি এখানকার সবগুলোর ফাইলের নামগুলো চেঞ্জ করে নেই। যেমন প্রক্কা অন ডেটা 5, এটার নাম ছিল হচ্ছে F3। ঠিক আছে, সরি T3। সো এটার আমি লেভেলে গিয়ে জাস্ট নামটা চেঞ্জ করে দেই, এটার নাম হচ্ছে T3। ওকে, তারপরে ডেটা 3 যেটা ছিল এটা হচ্ছে T1, T1। আর ডেটা 1 যেটা ছিল এটা হচ্ছে F1, F1। আর হচ্ছে ডেটা 2 যেটা ছিল এটা হচ্ছে F2, F2। ঠিক আছে, এখন দেখেন আমি কিছু মেটা ডেটা অ্যাড করব। মেটা ডেটা মানে আমি কয়েকটা মেটা ডেটা এখানে অ্যাড করতে চাই। যেমন ধরেন এখানে ক্রিয়েট এ ডেটা সেট। ঠিক আছে, আমরা এখানে গেলাম যে এখানে আমি যেটা করব যে এখানে বাইনারি অপশন আছে। ঠিক আছে, আমি এখানে কালার স্ট্রিপ অ্যাড করব। আমি আপনাদের দেখাই, দেখলেই বুঝতে পারবেন যে কালার স্ট্রিপ। এবং এটার নাম দিব হচ্ছে সাপোজ ধরেন অরিজিন। এই স্যাম্পল গুলা কোন ধরনের মানে এই ব্যাকটেরিয়া গুলা কোন ধরনের স্যাম্পল থেকে আইসোলেট করা হয়েছে। তো অরিজিন আমি এখানে সিলেক্ট করলাম হচ্ছে ধরেন অরিজিন যখন বললাম এটা পাস হতে পারে, ব্লাড হতে পারে, ফিসেস হতে পারে, ইউরিন হতে পারে, আমি এটা এইভাবে মার্ক করতে চাই। ঠিক আছে, তো আমি ক্রিয়েট ডেটা সেট অপশনে গেলে দেখেন এখানে একটা উইন্ডো চলে আসছে। ঠিক আছে, উইন্ডো চলে আসলে আমরা যেখানে যেটা করব যে যেহেতু 5টা ব্যাকটেরিয়া, সো আমরা এখানে 5টা কলাম দিব। ঠিক আছে, দিলেই আমরা এখানে নাম দিলেই দেখেন এখানে চলে আসবে। যদিও এখানে অরিজিনাল নোডের নামে আছে। ঠিক আছে, প্রক্কা 2, প্রক্কা, সরি, প্রক্কা 5, প্রক্কা 3, প্রক্কা 4, প্রক্কা 1। ঠিক আছে, এখন ধরেন এমন হয়েছে যে এখানে 2 নাম্বার আর 1 নাম্বার ফাইল ধরেন আপনি ব্লাড স্যাম্পল থেকে নিছেন, লেভেল হচ্ছে আমি ব্লাড করে দিলাম। ঠিক আছে, কেউ একজন বলেন যে ধরেন 5 নাম্বার স্যাম্পল, 5 নাম্বার যে ব্যাকটেরিয়াটা এটা আপনি 5 থেকে কালেক্ট করছেন, 5। ঠিক আছে, ধরেন 3 নাম্বারটাও আপনি 5 থেকে কালেক্ট করছেন। আর 4 নাম্বারটা আপনি কালেক্ট করছেন হচ্ছে সাপোজ ধরেন উন্ড থেকে, উন্ড হতে পারে বা ইউরিন থেকে সাপোজ। এখন এটা আপনি অ্যাড করবেন। যেমন আপনি এখানে চাইলে যে ব্লাড গুলাকে এক কালার, যেহেতু ব্লাড রক্ত, সো আমি এটাকে লাল কালার করে দেই। ঠিক আছে, লাল কালার করে দিলাম। ঠিক আছে, এখন 5 থেকে যেটা আসছে যেমন তাদের এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকই থাক।
আর ইউরিন যে কালার, এটাকে আমি মনে করেন এখান থেকে ব্লু কালার করে দিলাম। ঠিক আছে, সো করার পরে, সরি, করার পরে এখন খেয়াল করেন এই যে T1 T2 T3 লেখা আছে, আমি এখানে আপডেট পাওয়ার পরে দেখেন এখানে কি চেঞ্জ হয়। সবাই খেয়াল করেন, এখানে আপডেট দিলাম মনে করেন, দেখেন এইটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে বলেন তো? স্যাম্পলটা কোথায় থেকে কোনটা নেওয়া হচ্ছে এখন? করা হচ্ছে হয়েছে গিয়ে ঠিক না? ব্লাড থেকে বেশি। হ্যাঁ, আপনি হুম। এইখানে এটা হচ্ছে হলো মার্কার, আর আপনি পাশে লিজেন্ড অ্যাড করে দিতে পারবেন যে এখানে ব্ল্যাক মানে বোঝাচ্ছে হচ্ছে পাস, রেড মানে বোঝাচ্ছে ব্লাড। কিন্তু আপনি যদি প্রত্যেকটা স্যাম্পলের পাশে লিখতে যান ব্লাড প্লাস বা ব্লাড ইউরিন ব্লাড, ঠিক আছে, এভাবে যদি প্রত্যেকটা লিখতে যান, এবং আপনি যদি 40টা ব্যাকটেরিয়া নিয়ে একটা ফাইলোজেনেটিক ট্রি করেন, তাহলে চিন্তা করেন ফাইলোজেনেটিক ট্রির কি ভয়াবহ অবস্থা হবে। সেটা ভর্তি থাকবে লেখা। কিন্তু কালার স্ট্রিপ অ্যাড করে দিলে আপনি সহজেই পরবর্তীতে লেজেন্ড মানে লেজেন্ড এখানে অ্যাড করা হয়। লেজেন্ড মানে হচ্ছে ব্ল্যাক মানে কি বোঝাচ্ছে এটা লিখে দেওয়া যায়। আমার যেমন আরেকটা প্যারামিটার বলেন যেটা আমরা সাইডে অ্যাড করতে পারি, কেউ একজন বলেন কি প্যারামিটার অ্যাড করা যেতে পারে। যেমন আমি এখানে ধরেন একটা আগেরটা ক্লোজ করি, ক্লোজ করে একটা নতুন প্যারামিটার অ্যাড করি। ধরেন এটা হচ্ছে কালার স্ট্রিপ দিয়ে দেখাবো। ধরেন আর কি হতে পারে যে আমি দেখাতে চাই যে ব্লাঅক্সাজিন কার মধ্যে আছে কার মধ্যে নাই। ব্লাঅক্সা, ঠিক আছে। তো আমি একটা ডেটা সেট ক্রিয়েট করি। ডেটা সেট ক্রিয়েট করার মধ্যে ঠিক আগের মতোই 5টা করি, ঠিক আছে। এখানে 1 দিলাম, এখানে 2, 3, 4। ধরেন আপনি দেখাতে চান যে এটা হবে হচ্ছে বাইনারি, ঠিক না, যে জিন আছে বা নাই। ধরেন এর মধ্যে আছে ইয়েস, ঠিক আছে, ইয়েস 1, 3 এবং 5-এর মধ্যে ইয়েস, আর বাকিগুলা হচ্ছে নো, ঠিক আছে, নো। এখন ধরেন আপনি ইয়েসটাকে হচ্ছে কোনো একটা কালার দিয়ে মানে ডিনোট করতে চান। ধরেন সেটা হচ্ছে এই কালারটা, সাপোজ কালারটা কপি করে রাখি, দিয়ে আমি সো ইয়েস গুলাকে মার্ক করে দিই, ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এখন যখন আমি আপডেট দিয়ে দিব তখন দেখেন, সো আপনি কিন্তু এখান থেকে সহজেই বুঝতে পারতেছেন যে কার মধ্যে কি প্রপার্টিজ আছে। সো আপনি চাইলে এরকম বিভিন্ন প্রপার্টি যত বড় চান মেটাডাটা অ্যাড করতে পারেন, ঠিক আছে। সো আমি এইখান থেকে এটাকে সার্কুলার করে দিই, দেখেন ছবিটা আরো সুন্দর দেখাবে। এই যে মেটাডাটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। এখন দেখি যে পেপারে আসলে এরকম মেটাডাটা গুলা কিভাবেই করছে, ঠিক আছে। আমরা একটা বড় ফাইলোজেনেটিক ট্রি এরকম দেখি যেখানে মেটাডাটা আছে, প্যানজিনোম, দেখেন আহ, এটা একটা বড় একটা ফাইলোজেনেটিক ট্রি যেটার মধ্যে অনেকগুলা মেটাডাটা অ্যাড করা। আহ, যেমন আপনি চাইলে কান্ট্রিও অ্যাড করতে পারেন, ঠিক আছে, যদি আপনার বিভিন্ন কান্ট্রি থেকে করা হয়, আইসোলেট করা হয়, ঠিক আছে। আমার এখানে নেট একটু স্লো। দেখেন এই যে নেচারের একটা পেপারে, এই যে এখানে খেয়াল করেন, হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। দেখেন ফাইলোজেনেটিক ট্রিটা ভিতরে কি অবস্থা, খুব ছোট, কিন্তু সাইড দিয়ে প্রচুর মেটাডাটা তারা অ্যাড করছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে এই যে প্যান জিনোমিক অ্যানালাইসিস এর মাধ্যমে নেচারের একটা পাবলিকেশন, ঠিক আছে। সো এইটার মাধ্যমে তো আপনারা যেটা করবেন, আমি দরকার হলে আপনাদেরকে অ্যাসিনেটোব্যাক্টার বাউমানির এরকম 10টা ফাইল আজকে দিয়ে দিব, ঠিক আছে। আপনারা সেখান থেকে প্যান জিনোম অ্যানালাইসিস করবেন, কম্পারেটিভ জিনোমিক অ্যানালাইসিস করবেন, ঠিক আছে। করে তারপর হচ্ছে ফাইলোজেনেটিক ট্রিটাকে এইভাবে আই টুল দিয়ে মানে
বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, সো আইটলের ব্যাপারটাকে আমরা সবাই বুঝতে পারছি। যদিও এখানে আরো অনেক ফিচার দেখানোর আছে, কিন্তু আমি চাইবো যে আপনারা একটা ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাক্ট করে আপনারা নিজেরা এগুলাকে একটু মানে স্ক্রল করে দেখেন। ঠিক আছে, যেমন এইখানে রোটেশন চেঞ্জ করলে আসলে ফাইলোজেনেটিক ট্রিতে কেমন চেঞ্জ হয়। ঠিক আছে, তারপর ব্রাঞ্চ লেংথ বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, তারপর এইখানে নামগুলো আমরা কোন ফন্টে ইউজ করতে পারি, মেটাডেটা গুলা কিভাবে অ্যাড করতে পারি, এইখান থেকে আমি এক্সপোর্টে গিয়ে কোন ফরম্যাটে ছবি সেভ করতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা নিজের এক্সপ্লোর করবেন। ওকে, তো এই ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার যে আমরা কিভাবে ফাইলোজেনেটিক ট্রিটাকে আইটোল দিয়ে একটু মডারেশন করতে পারি, বা আমাদের নিজেদের মতো করে প্রেজেন্ট করতে পারি, বা মেটাডেটা অ্যাড করতে পারি? সবাই কি এটা বুঝতে পারছি? স্যার জি। স্যার এখানে যে কালার গুলো আছে, এক একটা কালার তো এক একটা জিনিস হচ্ছে কি মিন করতেছে, হ্যাঁ, এটা আমরা এই ফিগারের পাশে কিভাবে আনবো? ও আচ্ছা, এটা হচ্ছে দেখেন, এই যে নিচের দিকে ডেটা সেট না, ডেটা সেট লেখা আছে না, এইখানেও এটা হচ্ছে লেজেন্ড অ্যাড করে, লেজেন্ড অ্যাড করলেই হয়ে যায়। ঠিক আছে, আমি আপনাদেরকে জাস্ট দেখাই। এই যে লেজেন্ড, লিজেন্ড অপশনে ক্লিক করলাম, লিজেন্ডে ক্লিক করে জাস্ট আপডেট ডেটা সেট লিজেন্ড। আচ্ছা, এখানে লিজেন্ডে গিয়ে এটাকে ফিক্স করে দিতে হবে লেজেন্ডের নাম কি, যেমন লেজেন্ডের নামই দিই আমি অরিজিন। ঠিক আছে, তারপর এইখানে এই যে রেড কালার মানে কি, রেড কালার মানে হচ্ছে ব্লাড, সরি ব্লাড। ঠিক আছে, এটার শেপ হবে ধরেন সার্কুলার, একটা নতুন ফিল্ড অ্যাড করে দিলাম সার্কুলার। তারপর ধরেন ব্ল্যাক মানে ছিল হচ্ছে কি পাস, ঠিক না? ব্ল্যাক মানে কি পাস ছিল না? সো পাস দিয়ে আমি জাস্ট এটাকে আপডেট করে দিব, এই দেখেন রাইট সাইডে চলে আসছে। বুঝতে পারছেন? আবার আপনি যদি এভাবে ম্যানুয়ালি না দিতে চান, তাহলে এই যে ডাটা সেটের এখানে যাবেন, এই পাশে যে সেটিংস অপশনটা সেটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন এই যে নিচের দিকে লিজেন্ড, লিজেন্ডে ক্লিক করে অটোমেটিক লিজেন্ড দিয়ে দিবেন। দেখেন অটোমেটিক লিজেন্ড কিন্তু সে নিয়ে নিছে। ধরেন অরিজিনেরটা না হয় আমি করে দিছি, কিন্তু আমরা যখন ওই যে আরেকটা যেটা ছিল ব্লাওক্সাজিন, এটা আমরা নিজে অটোমেটিক সেট করে দেখি। এই যে সেটিংসে গেলাম, ঠিক আছে, এই যে লেজেন্ডে গেলাম, এখান থেকে অটোমেটিক লেজেন্ড দেখেন এই যে চলে আসছে। একটা ছিল হলুদ আর একটা হচ্ছে কালো, জাস্ট আপডেট লিজেন্ড দিয়ে দিব। এই দেখেন কি ছিল, ইয়েলো কালার মানে ইয়েস, আর ব্ল্যাক কালার মানে নো। আপনি চাইলে এটাকে আগে পরে করে দিতে পারেন যে ছবি সুন্দর করার স্বার্থে। ঠিক আছে, সুজন না অন্তর কে যেন বললেন, বুঝতে পারছেন কিভাবে? জি স্যার। হুম, স্যার আরেকটা হ্যাঁ কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, স্যার আমরা ডেফিনেটলি। যখন হচ্ছে গিয়ে প্রজ্ঞা দিয়ে হচ্ছে কি জিএফএফ ফাইল থেকে হচ্ছে কি নিউ হচ্ছে কি ফাইলটা নিলাম, ওইখানে তো হচ্ছে কি আমার অরিজিনাল ফাইলের যে নেম ছিল T1 T2 3 হ্যাঁ, এগুলো এখানে তো চেঞ্জ থাকে হয়ে না যায়, এটা এমনি। একটা ঝামেলা। ঠিক আছে, এটা তো আপনাকে আমরা এই যখন যে বড় জিনোম নিয়ে কাজ করব হ্যাঁ তখন তো ম্যানুয়ালি ট্র্যাক করে নিতে হবে এভাবে। যেমন দেখেন ফাইল নাম্বার 1, ওইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যত কিছুই হোক এইখানে 11 নাম্বার ফাইল, কিন্তু আপনি খেয়াল করবেন ডেটা নাম্বার কত, এই ডেটা 2, দেখেন এই যে ডেটা 2 মানে হচ্ছে F2। ঠিক আছে, সো এটা একটু ম্যানুয়ালি ট্র্যাক করে নিতে হয়। আর যদি আপনি এই ধরনের ঝামেলা অ্যাভয়েড করতে চান, তাহলে আপনি যেটা করতে পারেন এই অংশটুকু, ঠিক আছে, একটা ওয়ার্ডে নিয়ে গিয়ে এই ধরেন প্রক্কা অন ডেটা 5, সো ডেটা 5 মানে T3, এই অংশটুকু আপনি ম্যানুয়ালি T3 লিখে দিতে পারেন। তাহলে দেখবেন ফাইলোজেনেটিক ট্রিতে অটোমেটিক T3 চলে আসছে। ঠিক আছে, আবার যদি চান যে আপনি ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাকশনের সময় এটা নামটা চেঞ্জ করে দিব, তাহলে এই যে T1-এ যাবেন, রাইট ক্লিক করলে, সরি লেফট ক্লিক করবেন, লেফট ক্লিক করে যে লেভেলে গিয়ে টেক্সট লেভেল, ঠিক আছে, T1-এর জায়গায় ধরেন আপনি স্টুডেন্টের নাম আমি সাইম দিয়ে দিলাম, বা আপনার নাম সুজন দিয়ে দিলাম, এই যে দেখবেন এটা সুজন হয়ে আছে। ঠিক আছে, এভাবে আমরা নাম ম্যানুয়ালি চেঞ্জ করে নিতে পারি। বুঝতে পারছেন? জি ও অন্তর ছিলেন এটা, আচ্ছা। ওকে, তাহলে এভাবে আমরা আইটোল দিয়ে কাজ করতে পারি। আপনারা সব প্র্যাকটিস করবেন, আইটোলে গিয়ে নিজেরা এক্সপ্লোর করবেন, দেখবেন যে জিনিসটা খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, ফাইলোজেনেটিক ট্রিটা। আচ্ছা, আমি আরেকটা ফাইনালি আপনাদের সাথে একটা টুলস এর সাথে পরিচয় করে দিব। এটা আসলে টুলস না, এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যার মধ্যে প্রায় শখানেক টুলস আছে।
আপনি আপনার ডেটাকে কিভাবে প্রেজেন্ট করতে চান। এটার নাম হচ্ছে এসআর প্লট। আপনার হয়তো অনেকে চিনে থাকতে পারেন এসআর প্লট। তো এসআর প্লটে ক্লিক করবেন। ক্লিক করে আহ, এই টুলসটা হচ্ছে কি, এটার একটা বিশেষত্ব হচ্ছে আপনি ডেটাকে প্লট করার জন্য কিভাবে অর্গানাইজ করবেন তার একটা ডামি ডাটা ওদের কাছে দেয়া থাকে। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, যে অনেক সময় আমাদের কনফিউশন হয় আর কি, বার চার্ট করতে গেলে অ্যাক্সিসে কি দিব, ওয়াই অ্যাক্সিসে কি দিব, বা একটা পাই চার্ট করতে গেলে কি কি ডেটা থাকবে, কিভাবে অর্গানাইজ করব। তো ওর কাছে দেখবেন যে বিভিন্ন ধরনের প্লট আছে। প্রত্যেকটাতে দেখা যাচ্ছে যে প্রায় প্রায় নিয়ারলি 100 বা 100-এর বেশিও হতে পারে। ঠিক আছে। এই যে দেখেন আপসেট প্লটও এখান থেকে আপনি করতে পারবেন। এই যে আপসেট আর, আসলে সবগুলা প্লটই হচ্ছে আর এর মাধ্যমে, আর যে প্রোগ্রামিং টুল তার মাধ্যমে ওরা ডেভেলপ করছে। ঠিক আছে। যেমন ধরেন আমি একটা আপনাদেরকে দেখাই, যেমন এখানে 2D পাই চার্ট আছে, ঠিক না? সো ধরেন আপনি একটু কনফিউশনে আছেন যে 2D পাই চার্টের জন্য আপনি ফাইলটাকে কিভাবে অর্গানাইজ করবেন, বা এখানে আরো অনেক ধরনের টুলস আছে। তো আমি এটা প্রত্যেকটা আপনাদেরকে দেখানো পসিবল না। আপনাদেরকে আমি এটার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। আপনারা এভাবে আপনাদের ডেটা কোন ফরম্যাটে প্রেজেন্ট করতে চান এভাবে ক্লিক করে, যেমন এখানে 2D পাই চার্ট দেখেন। 2D পাই চার্টের জন্য কিভাবে সাজাইতে হবে, যে একটা আপনার এখানে দুইটা কলাম লাগবে। এক দিকের কলামে থাকবে ক্লাস, আর অন্য দিকের কলামে থাকবে পার্সেন্ট। ঠিক আছে। তা আপনি যদি এইভাবে আর করতে পারেন তাহলে আপনি সহজেই 2D পাই চার্ট ডেভেলপ করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে এখানে করে দেখাই, যে ধরেন আমি 10 জন স্টুডেন্টের বা 100 জন স্টুডেন্টের রেজাল্টের ভিত্তিতে কয়জন এ প্লাস পেলো, কয়জন ই পেলো। ঠিক আছে। আমি একদিকে দিলাম গ্রেড আর অন্যদিকে দিলাম হচ্ছে পার্সেন্ট। ঠিক আছে। ধরেন এ প্লাস। ঠিক আছে। এ প্লাস, কোথায় গেল এ প্লাস, ধরেন এটা পেয়েছে হচ্ছে 60%। ঠিক আছে। তারপর হচ্ছে এ মাইনাস, সরি, এ মাইনাস ধরেন পাইছে হচ্ছে 20%, একটা স্পেস দিয়ে বুঝাই। আর বি পেয়েছে হচ্ছে বাকি 20%। ওকে। সো আমি এটাকে জাস্ট যদি প্লট করতে যাই, সাবমিট করব। সাবমিট করলেই, ও আচ্ছা, একটা লগ ইন চাবে। ঠিক আছে। এই লগ ইনের জন্য যেটা করতে পারেন, এখানে দেখেন ওদের একটা টেস্ট আইডি পাসওয়ার্ড উপরেই দিয়ে দিছে ওরা। ঠিক আছে। টেস্ট অ্যাকাউন্টের নাম হচ্ছে টেস্ট, আর পাসওয়ার্ড হচ্ছে bio123456। ঠিক আছে। সো এটা চাইলে এইখানে ইমেল চাই বা রেজিস্টার চাই, আপনি চাইলে এখানে রেজিস্ট্রেশনও করতে পারেন। টেস্ট, আর এখানে হচ্ছে আইডি পাসওয়ার্ড দিলাম, আর এখানে হচ্ছে EWC QZBZ। এখানে ওই টেস্টটি দিলে হয়ে গেল। এই যে সরি, 2D পাই চার্টকে এখন আমি সহজেই দেখতে পারবো। যে এই যে সাবমিট করলাম। সরি, এখানে ডেটার প্যাটার্নটা হয়তো কোনো ভুল হয়েছে। ঠিক আছে। এখানে দিতে আমি এখানে ম্যানুয়ালি এন্ট্রি দিলাম, তো এখানে হয়তো কোনো লিখতে ভুল হতে ট্যাব পারে। ট্যাব দাও, স্পেস না দিয়ে ট্যাব দাও। ও আচ্ছা, ট্যাব দিলেই হবে? না, ট্যাব নিচ্ছে না। তুমি এখানে ডান দিকে 2D প্লটের নিচে ইনপুট ডেটা ইনস্ট্রাকশন, ডেটা মাস্ট বি টু কলাম ট্যাব সেপারেটেড লেখা আছে। ও আচ্ছা, ট্যাব সেপারেট। আচ্ছা, আমি তো বরং এখান থেকে ডেমো ডাটাই দিতে পারি। এই যে এখানেই তো আছে। সরি, ম্যানুয়ালি এন্ট্রি দিতে গেলাম। এই যে ডেমো ডাটা। ঠিক আছে। এইখান থেকে দেখেন যে এখানে সে কয়টা স্পেস ইউজ করছে, একটা। সো এটা ইউজুয়ালি সবচেয়ে ভালো হচ্ছে এক্সেল ফাইলে আপনি রেডি করে এখানে জাস্ট কপি পেস্ট করে দিবেন। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আইডিয়া। আর আপনার ডেটাগুলো তো এক্সেল ফাইলেই সাধারণত থাকে, সেখান থেকে জাস্ট হুবহু কপি পেস্ট করে এখানে দিবেন, দিয়ে এই যে এখানে সাবমিট করে দেন। দেখবেন যে রাইট সাইডে সে এই যে প্লটটা জেনারেট করে দিবে। আমার এখানে নেট একটু স্লো, এই কারণে হয়তো এখানে হয়তো আমার এখানে নেটের কারণে মেবি কাজ করতেছে না। যাই হোক, আমার এখানে হয়তো সামহাও কাজ করতেছে না, কিন্তু আপনারা আপনাদের নেট যদি ভালো স্পিডের হয়, এইটা হচ্ছে মানে চাইনিজদের ডেভেলপ করা। একটু স্লো, পোর্টালটা একটু স্লো, কিন্তু
বিভিন্নভাবে ডেটা প্রেজেন্ট করার, এটাই সবচেয়ে ভালো দিক। ঠিক আছে, দেখেন নানান ভাবে প্রেজেন্ট করা যায়। ওকে, সো আমার সাজেশন হচ্ছে আপনারা যে কোনো একটা টুলস এখান থেকে চাইলে বা যে কোনো একটা স্টাইল আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, সিলেক্ট করে আপনি ক্লিক করলে আপনাকে দেখাবে যে ডেটাটা আপনাকে কিভাবে অর্গানাইজ করতে হবে। যেমন ধরেন এখানে হরিজন্টাল বার, ঠিক আছে, হরিজন্টাল বার যদি ইউজ করতে চান, দেখেন ওরা একটা এক্সাম্পল ডেটা সেটও দিয়ে দিছে। ওকে, এই যে এক্সাম্পল, সো আমি এখানে এক্সাম্পল ক্লিক করে যদি ফাইলটা ডাউনলোড করি, ডাউনলোড করে আমি চাইলে এখানে ওপেন করে দেখতে পারি যে তারা ডেটাটাকে কিভাবে অর্গানাইজ করছে। আমি জাস্ট আপনাদেরকে একবার দেখাই। জাস্ট ওই ফরম্যাটে অর্গানাইজ করে আপনি যদি এইখানে কপি পেস্ট করে দেন, তাহলে আপনাকে একটা হরিজন্টাল বার গ্রাফ সে তৈরি করে দিবে। ঠিক আছে, স্ক্রিনে হয়তো একটা ছবি দেখতে পারতেছেন। দেখেন এই যে ডেটাটাকে তারা কিভাবে অর্গানাইজ করে দিছে। সরি, এটা না, এইটা। ঠিক আছে, যেমন এখানে একদিকে দিছে জিন অন্টোলজি, ঠিক আছে, আর হচ্ছে জিন কাউন্ট। আপনাদের মনে আছে কিনা আমরা যখন রাস্টের মাধ্যমে দেখলাম যে সাবসিস্টেম ভাগ, ঠিক না, সেখানে মেটাবলিজমের জন্য ছিল ধরেন 200টা, তারপর হচ্ছে ফটোসিনথেসিসের জন্য 2টা। সো আপনারা এইভাবে ডেটাগুলো অর্গানাইজ করে চাইলে গ্রুপ করতে পারেন। গ্রুপ করে জাস্ট এই ডেটাটাকে হুবহু আপনারা কপি পেস্ট করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি দিয়ে আপনি হচ্ছে কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে জাস্ট আপনি এই পোর্টালের মধ্যে আপলোড দিয়ে দিবেন। ঠিক আছে, এইখানে জাস্ট কপি পেস্ট করে দিবেন। কপি পেস্ট করে দেওয়ার পরে আপনি এখানে যদি সাবমিট করে দেন, তাহলে আপনার প্লটটা জেনারেট করে দিবে। ঠিক আছে, বাট আমার এখানে হয়তো আইডি পাসওয়ার্ড জনিত কোনো সমস্যা হচ্ছে, আদারওয়াইজ ইটস ভেরি ফাইন। ঠিক আছে, তো এসআর প্লটটারই আপনারা চেষ্টা করবেন। ঠিক আছে, কালকে আমি আরেকটা টুলসের আপনাদেরকে দেখাই দিব, সেটাও খুব ভালো। ঠিক আছে, ওইটা দিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন। তো আজকের সেশন আমি আসলে এই পর্যন্তই রাখতে যাচ্ছি। কিছু বেশ কনসেপচুয়াল ডিসকাশন হয়েছে, তো এজন্য যেমন প্যান জিনোমের ব্যাপারগুলো একটু বোঝার ব্যাপার আছে, কম্পারেটিভ জিনোমিক অ্যানালাইসিসের অ্যানালাইসিস এবং রেজাল্টটা কিভাবে লিখবো, এটা আপনারা নিজেরা অ্যানালাইসিস করে তারপর হচ্ছে পেপারের সাথে একটু ম্যাচ করানোর চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে। আর এই সেশনটা শেষে আপনাদেরকে আমি এখনই 10টা ফাইল, ঠিক আছে, নতুন 10টা ফাইল দিয়ে দিচ্ছি অ্যাসেনেটোব্যাক্টার বাউমানিরি, এগুলো আপনারা অ্যানালাইসিস করবেন, মানে কম্পারেটিভ জিনোমিক্স বা প্যান জিনোম অ্যানালাইসিস করার জন্য। ঠিক আছে, এখন বলেন কার কি কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন থাকলে আমি কোশ্চেন নিব। স্যার প্লাজমিড ভিজুয়ালাইজেশনটা দেখানোর কথা ছিল। ও হ্যাঁ হ্যাঁ, ওইটা কালকে দেখাবো। কালকে দেখাবো। কালকে হচ্ছে আমরা ওই যে জিনোম ভিউ করব, তো জিনোম ভিউয়ার প্রক্সি নামের একটা টুলস এর মাধ্যমে। ঠিক আছে, আপনি তখন একটু রিকল করেন। ঠিক আছে, আমি আপনাকে দেখাই দিব, মানে জিনোম অ্যাসেম্বল জিনোম আমরা যে মেকানিজমে ভিউ করব বা দেখব বা তার মধ্যে ডেটা অ্যাড করব, ঠিক একইভাবে প্লাজমিডটা। ঠিক আছে, কালকের সেশনে কি কি থাকবে আমি বলে দেই। কালকের সেশনে আমরা দেখব হচ্ছে যে জিনোমটাকে আমরা কিভাবে ভিউ, মানে সার্কুলার ইমেজ জেনারেট করতে পারি, তার মধ্যে ডেটা অ্যাড করতে পারি, বা চাইলে কম্প্যারিজন করতে পারি ডেটাগুলা। ঠিক আছে, সেটা একটা দেখাবো। নেক্সট হচ্ছে এই যে এসআর প্লটের মধ্যে আরেকটা প্ল্যাটফর্ম আপনাদেরকে দেখাই দিব। ঠিক আছে, যেখানে আপনারা আহ, এটা এসআর প্লটের থেকে আরেকটু বেশি ইউজার ফ্রেন্ডলি। ঠিক আছে, এবং প্রত্যেকটা ডেটার জন্য সেখানে একটা ফরম্যাট দেওয়া আছে। আপনার কাজ হবে আপনার ডেটাটা ওই এক্সেল ফাইলের মধ্যে কপি করে আপলোড দিলেই সে সুন্দর ছবি জেনারেট করে দেয়। ঠিক আছে, এইটা একটা দেখাবো। আরেকটা দেখাবো হাই রেজুলেশনের ছবি আপনি কিভাবে সেভ করতে পারেন, এইটা খুবই জরুরি। ঠিক আছে, কারণ বায়োইনফরমেটিক্স এর অ্যানালাইসিস এবং রেজাল্ট গুলা কিন্তু এই ডেটার মধ্যেই মানে ছবির মাধ্যমে প্রেজেন্ট করতে হয় বা টেবিলের মাধ্যমে। তো ছবির রেজুলেশন যদি ভালো না হয়, তাহলে কিন্তু রিভিউয়ার বারবার আপনাকে ছবি চেঞ্জ করতে বলবে বা রেজুলেশন বাড়াইতে বলবে। তো সেটা আমরা দেখব। আর একটা প্ল্যাটফর্ম দেখব। ঠিক আছে, একটা প্ল্যাটফর্ম ওই বিভিবিআরসি প্ল্যাটফর্মটাই আর একটু ইলাবোরেটলি দেখব, অর্থাৎ আমরা যে টুলস মানে যেগুলো শিখলাম সেগুলাকে একটা প্ল্যাটফর্ম ইন্টিগ্রেট করে কিভাবে সিঙ্গেল ক্লিক বা ডাবল ক্লিকের মাধ্যমে আমরা টোটাল অ্যানালাইসিস করতে পারি। এইটা শেষে আপনাদের কিছু ট্রাবল শুটিং শুনবো, যে কোনো এক্সপিরিয়েন্স বা কোনো প্রবলেম যদি ফেস করে থাকেন, আর কিছু আইডিয়া নিয়ে ডিসকাস করব, যে আমরা ফার্দার কিভাবে কাজ করতে পারি বা নতুন একটা হাইপোথিসিস নিয়ে আমরা কোথা থেকে জিনোমগুলা কালেক্ট করে কিভাবে অ্যানালাইসিস করতে পারি, এগুলো আমরা কালকে দেখব। ঠিক আছে, তো এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন নির্দ্বিধায়।
কারো কোনো কোশ্চেন নাই? স্যার একটা কোশ্চেন আছে। এই তো গুড, স্যার ফাইলোজেনেটিক ট্রি এর কোশ্চেন করলে তো ভালো, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন। ফাইলোজেনেটিক ট্রি আচ্ছা, ফাইলোজেনেটিক ট্রির ক্ষেত্রে হ্যাঁ আপনি এইভাবে লিখতে পারেন যে টোটাল কয়টা ক্লেড হয়েছে, ঠিক আছে, কোন ক্লেডের মধ্যে কয়টা ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে। তারপরে ক্লেডের মধ্যে ব্যাকটেরিয়াগুলো আবার নোডে সেপারেটেড কিনা, ঠিক আছে। আবার যদি কোনো ক্লেডের মধ্যে আপনি দেখেন যে দুইটা ব্যাকটেরিয়ার মধ্যে আপনি প্রপার্টিসে ভিন্নতা পাচ্ছেন, ঠিক আছে, তাহলে সেটা এক্সপ্লেন করতে পারেন, দো দে অকার ইন দ্য সেম ক্লেড বাট দে হ্যাড সাম ডাইভার্স ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। সো এইভাবে আপনি ফাইলোজেনেটিক, ও আচ্ছা, তারপর ফাইলোজেনেটিক ট্রির ওই যে মেটাডেটার কথা যেটা বললাম, ঠিক আছে, ধরেন একই ক্লেডে অ্যাসিনেটোব্যাক্টার বামানি কেউ হয়তো একজন এশিয়া থেকে রিপোর্ট করছে, কেউ একজন হয়তো আফ্রিকা থেকে রিপোর্ট করছে, কিন্তু দুইটা ব্যাকটেরিয়া একই ক্লেডে, তো তাদের সিমিলারিটি আছে, তার মানে এখান থেকে বলা যায় যে ব্যাকটেরিয়া কি সামহাউ মানে একটা কন্টিনেন্ট থেকে আরেকটা কন্টিনেন্টে ট্রান্সমিশন হচ্ছে কিনা। বা কন্টিনেন্ট বাদ দিলাম, আমি কান্ট্রিতে বলতে পারি যে বাংলাদেশ এবং ভারত ইন্ডিয়ার মধ্যে বা পাকিস্তান বা সারাউন্ডিং রিজিয়নের মধ্যে কোনো ব্যাকটেরিয়া হয়তো একই ক্লেডের মধ্যে, তখন বলা যায় যে হ্যাঁ কান্ট্রি ওয়াইজ বা ক্রস বর্ডার ট্রান্সমিশন হচ্ছে কিনা, এই ধরনের কথাও বলা যায়, ঠিক আছে। আবার আপনি যদি বলেন যে এরকম ক্লেড পেলেন যে ব্যাকটেরিয়াগুলা আপনি হয়তো দুইটা গ্রুপের ব্যাকটেরিয়া নিয়ে কাজ করতেছেন, যে ক্লেবশিয়েলা নিউমোনি হয়তো এনভায়রনমেন্টাল আইসোলেট আর কিছু হচ্ছে আপনার ক্লিনিক্যাল আইসোলেট, আপনি দেখলেন যে একই ক্লেডের মধ্যে ক্লিনিক্যাল এবং এনভায়রনমেন্টাল আইসোলেট দুইটাই পড়ে গেছে, তখন আপনি এভাবে প্রেডিকশন করতে পারেন যে দেয়ার মাইট বি এনভায়রনমেন্ট টু হিউম্যান ট্রান্সমিশন, বা হিউম্যান থেকে এনভায়রনমেন্ট, বা এনভায়রনমেন্টের মধ্যেই ট্রান্সমিশন, এইভাবে আপনি বলতে পারেন চাইলে, ঠিক আছে। বুঝতে পারছেন? স্যার আমাদের যে পাঁচটা যে ফার্স্টটা ফাইল দিছেন ওটার ইন্টারপ্রিটেশনটা কিভাবে লিখবো? ও যে পাঁচটা দিছি, মানে যদি লিখছি এখানে স্যার। কি কি হ্যাঁ 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 দেখলেন বলেন বলেন, ওইখানে ক্লেড কয়টা? স্যার ক্লেট T1 T2 T3 জন্য তিনটা দেখছি একসাথে, আর F1 F2 একসাথে ছিল তাহলে একটা ক্লেট। টোটাল ক্লেড কয়টা হলো? টোটাল স্যার ক্লেটটা স্যার ভুলে গেছি স্যার। ক্লেড হচ্ছে একদম ফাইলোজেনেটিকটির মাথায় চলে যান, সেখান থেকে দেখেন কয় ভাগ হয়েছে, একদম শুরুতে চলে যান যেখান থেকে ভাগ হয়েছে, দেখেন কয়টা ছিল, ওই দাগ গুলা যেখান থেকে শুরু হয়েছে ওই ওই জায়গাটাতে চলে যান। আচ্ছা, আমি দেখাই। স্যার এটা দুইটা হবে না, ক্লেড দুইটা না? এক্স্যাক্টলি, হ্যাঁ দুইটা, দুই ভাগ হয়ে গেছে না, দুই ভাগ হয়ে যাওয়ার পরে এক ভাগে হচ্ছে দুইটা আর এক ভাগে হচ্ছে তিনটা, ঠিক না। সো ওইটা হচ্ছে দুইটা ক্লেড। সো আপনি বলতে পারেন যে দ্য ফাইভ জিনোমস অকার্ড ইন টু ডিস্টিংক্ট ক্লেড, ঠিক আছে। প্রথম ক্লেডটাকে আপনি ক্লেড ওয়ান আর পরেরটাকে ক্লেড টু নাম দেন, লেখেন ক্লেড টু, ক্লেড ওয়ান কনসিস্ট অফ টু জিনোম হোয়ার এজ থ্রি জিনোম অকার্ড ইন ক্লেড থ্রি, সরি ক্লেড টু, ঠিক আছে। তারপর আপনি ওই যে মেটা ডেটাগুলো দেখতে পারেন যে তারা কোন রিজিয়ন থেকে আসছে ব্যাকটেরিয়ার, সো সেই অনুযায়ী আপনি ইন্টারপ্রেট করতে পারেন, ঠিক আছে। বুঝতে পারছেন? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করি। রোজ ভাইয়া, আমরা কি তাহলে শেষ করব? হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জিনোমের ফাস্টা ফাইলগুলো পাঠিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সবাইকে।